তো রাসেল ভাই আমি ঘটনাটা স্টার্ট করি। আমার ঘটনাটা তা এটা হচ্ছিল আমাদের ঠিক পাশে, আমি যে বাড়িতে জন্ম এবং যে বাড়িতে আছি, বড় হয়েছি, এখনো পর্যন্ত আছি, তার ঠিক পাশের বাড়িটা মোহাম্মদপুরে এটা আছে এখনো বাড়িটা। তো রাসেল ভাই এই বাড়িটা হচ্ছিল একটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি, অর্থাৎ পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত বাড়ি সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদেরকে আমি বলতে চাই যে লিবারেশন ওয়ারের আগে যেসব বাড়িগুলো পাকিস্তানি নাগরিকদের ছিল, যখন তারা এই মানে দেশ স্বাধীন হওয়ার পরে যখন তারা চলে যায়, তখন এই বাড়িগুলো গভর্নমেন্ট, মানে যার মালিকানার অস্তিত্ব ছিল না, সব বাড়িগুলো গভর্নমেন্টের হয়ে যায়। এই বাড়িগুলোকে বলে পরিত্যক্ত বাড়ি। তো সামহাও এই বাড়িগুলো পরবর্তীতে গভর্নমেন্ট কোয়ার্টার হিসেবে ইউজ করা হয়েছে। তো এরকম একটা বাড়ি আমাদের যে পাশের যে বাড়িটা আছে, বাড়িটা আমি একটু লোকেশনটা দিয়ে দিই তাহলে সবার বুঝতে সুবিধা। লোকেশন না এটা ভালো না, মানে জাস্ট কত স্কয়ার ফিট বাড়িতে, এটা 8 কাঠার উপর একটা খোলামেলা টাইপের বাড়ি এবং বাড়িটা হচ্ছে 3 তলা, নিচের তলা, এবং বাড়িটা একটু পিকুলিয়ার টাইপ, নিচতলা একটা, দোতলা, 1.5 তলা, একটা দোতলা, একটা 2.5 তলা, এরকম একটা পিকুলিয়ার টাইপের একটু বাড়িটা, এবং সিঁড়িঘর খুব অন্ধকার এবং ঘুরিয়ে পেঁচে রয়েছে। যাই হোক, তো প্রথম যে অ্যালোটিটা আসে গভর্নমেন্টের, ওনার নাম মিস্টার জামান, উনি খুব হাই অফিসিয়াল একজন অফিসার ছিলেন গভর্নমেন্টের, এবং ওনার ফ্যামিলি সহ এই বাড়িতে আসেন। এবং প্রথম দিকে যখন উঠে ওনার ফ্যামিলি ট্যামিলি সহ, অনেক বড় বাড়ি, 3 তলা একটা বাড়ি, উনি এবং ওনার ড্রাইভার এবং কেয়ারটেকার, খুব বিরাট বড় বাড়ি, তার জন্য সাফিসিয়েন্টের থেকে আরো বেশি বরঞ্চ। তো প্রথম দিকে একটা বাড়িতে আসার পরে কিন্তু কেউ কখনো বুঝতে পারে না যে এটাতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে কি হচ্ছে না। প্রথম দিকে উনি ফেস করা শুরু করলেন যে চাবি রাখছেন গাড়িটার, সকালবেলায় দেখা গেল অফিসে যাওয়ার জন্য রেডি হবে, জুতা নাই, সেলফে জুতা রাখলাম, জুতা কোথায় যাবে? তো মনে করেছে কাজের মেয়েরা কোথায় রেখেছে, এরকম খুঁজতে খুঁজতে দেখা গেল বাথরুমের ভিতর জুতা, চাবি রেখেছে, হঠাৎ করে চাবি নেই, এরকম ইয়েতে। তো উনি প্রথম দিকে মনে করতে থাকলো এটা হলো কাজের মেয়ে বা এরা কেউ হয়তো বা বাচ্চা টাচ্চা, এরাই শয়তানি টয়তানি করে, এটার জন্যই হয়তো এরকম হয়। কিন্তু আস্তে আস্তে জিনিসটা উনার সামনে আসা শুরু করলো। প্রথম উনি প্রবলেম ফেস করা শুরু করলো, কাজের মেয়েরা ভয় পায়, তাদের সাথে বিভিন্ন রকমের আওয়াজ শোনে। তো তখন ওরা বলতেছে, দূর তোমরা কি করো, এইসব হলো তোমরা গ্রামের মানুষ, ঢাকায় আসছো, এইসব তোমাদের প্রবলেম এইগুলা। তারপর জিনে ধরে, কাজের লোক থাকতে চায় না, উনি ফার্স্টে এই প্রবলেমগুলা উনি করা শুরু করলো, বিদায় করে নতুন কাজের লোক আসে, এইভাবে করে এরকম কিছুদিন কেটে গেল। একদিন রাতে উনি শুয়ে আছেন, হঠাৎ উনি শুনছেন যে ওনার গাড়িটা স্টার্ট, এবং যেহেতু আজ থেকে 30-35 বছর আগে, এলাকাও নিরিবিলি, তো উনি চিন্তা করলো কি ব্যাপার, ড্রাইভার থাকে তার ঠিক উপরের ফ্লোরটাতে, তার ড্রাইভারটা কি গাড়ি নিয়ে চালাতে বেরোয় গেল না কি? তো উনি খুব হুটহাট করে বেরিয়ে গেলেন, ফিরে দেখলেন গ্যারেজের কাছে এসে গ্যারেজ লক করা, গাড়ির ভিতরে কোনো আওয়াজ নেই, কিছু নেই। এবং উনি দোতলায়ও যে দেখলেন ড্রাইভারও ঘুমিয়ে আছে, ডোরও লক বাইরে থেকে। তাহলে কি উনি শুনলেন? এরপরে রাতের থেকে উনি প্রায় শুনতেন যে মানে জাস্ট বুট পরে অ্যাজ এ ডিফেন্সের লোকরা বা আর্মি পুলিশ যেরকম বুটটা ইউজ করে, যেরকম সিঁড়ি দিয়ে যদি নামলে যেরকম ধুপুর ধাপুর আওয়াজ হয়, এই আওয়াজগুলো উনি প্রথম ফেস করা শুরু করলেন, এবং সবাই ফ্যামিলি মেম্বার সবাই। প্রথম দিকে উনি একটু জাস্ট অ্যারোগ্যান্ট টাইপের ছিলেন, এবং উনি সবসময় এটা এগুলো কিছু না করতে থাকলেন। হঠাৎ ওনার রুমের টিউবলাইট তখন তো ছিল না, তখন যে নর্মাল যে লাইট গুলা ছিল, মানে একটু চিনচিন করে বাস্ট করতো, ঠাস করে বাস্ট হয়ে যেত। বাথরুমে ঢুকতে যাবেন এমন সময় বাস্ট হয়ে গেল, এবং পুরা বাথরুম দেখা গেল, যেহেতু এটা খুব সরু কাজ, ছিটিয়ে গেছে যে পায়ে ঢুকবে, এরকম খুব প্রবলেমে উনি ফেস করতে শুরু করলেন এরকম। তখন উনি একটু চিন্তা করা শুরু করলেন যে আসলে কি কিছু আছে এই বাড়িতে। যাই হোক, যেহেতু এটা আর কোনো আগেও কোনো পাস্ট মালিকও নেই বা কিছুই নেই, ওনার খবর নেওয়ারও কোনো ওয়েও ছিল না যে এটা অমুকের ছিল বা এরকম। তো যাই হোক, এক রাতে যেটা ওনার সাথে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা হলো, সেটা হচ্ছিল একদিন অনেক রাতে, হয়তোবা যেহেতু অনেক আগের ঘটনা এটা, উনি কাজের মেয়ে খুব চিৎকার করতে করতে জাস্ট উনার প্যাসেজের মধ্যে, মানে হঠাৎ করে চিৎকারটা থেমে গেল। এর মধ্যে ওনার ওয়াইফ উঠে উনাকে উঠিয়েছেন, দেখো তো কি হলো, মেয়েটা এরকম চিৎকারছে। ওনার যে টয়লেটের যে সিস্টেমটা ছিল, এটা ছিল যেহেতু অনেক পুরানো বাড়ি, তো একটু জাস্ট প্যাসেজের মতো আছে, লম্বা করিডোরের মতো, ওই সাইডে পিছন দিকে একটা বাগানের মতো আছে, কিছু গাছপালা, জঙ্গলের মতো, ওখানে একটা মান্দার গাছ আছে, একটা গাছ। তো ওই প্যাসেজটা দিয়ে যেতে হয় বাথরুমে। তো সবসময় যদি আপনি বাথরুমের লাইটও জ্বালান, ওই পাশে আপনার আলোটা পড়ে সবসময় প্যাসেজটা দিয়ে যখন যাওয়া যায়। যখন আন্টি প্রথমে বেরিয়ে যখন প্যাসেজে গেলেন, তখন উনি চিৎকার দিলেন, উনি নিজেও
এইবার উনি যেহেতু ওনার ওয়াইফ চিৎকার দিচ্ছেন, উনি লাফ দিয়ে এবার চলে আসলেন। কি হলো দেখছে আন্টি কোনো কথা বলছে না, স্টাক হয়ে খালি মুখ দিয়ে গো গো আওয়াজ করছে। এবার উনি জাস্ট তাকিয়ে দেখলেন যে এই গাছটা দেখা যাচ্ছে মান্দার গাছ, সেখানে একটা সাদা একটা ফিগার মানে একটা লোককে গলায় দড়ি দিয়ে ওই গাছের সাথে পুরো ঝুলিয়ে রাখা হচ্ছে। এবং উনিও দেখলেন এবং উনার ওয়াইফ মানে কথা বন্ধ হয়েছে বাট সেন্স হারায়নি, মানে উনি গু গু আওয়াজ করছেন আর কাজের মেয়ে অলরেডি সেন্সলেস। তো উনি সাথে সাথে ওনার ওয়াইফকে টান দিয়ে নিয়ে এসে রুমের মধ্যে বসে মানে কোনোভাবে রাতটা পার করলেন। পরদিন যথারীতি উনি একজন হুজুরকে নিয়ে আসলেন। এইবার উনি তো আর নিজের চোখেও দেখেছেন, এখন তার অবিশ্বাস করার ওনার কোনো ওয়ে নেই। উনি নিয়ে আসলেন একজন হুজুরকে। তো হুজুর প্রচুর মানে বাড়িটা ঘুরে টুরে দেখেই বলতেছে এই বাড়ির মধ্যে অনেক সমস্যা আছে, ঝামেলা আছে, এই বাড়িতে অনেক হয়তো বা ঘটনা আছে, এটা এত সহজে সলভ করা সম্ভব না। তবে আপনি যে মান্দার কাছে যে ঘটনাটা দেখেছেন, তো পরবর্তী দিন যেদিন হুজুরকে নিয়ে আসা হলো সেদিন উনি কোনো এরকম বডি টডি কিছু ছিল না, কিন্তু অবাক ব্যাপার ছিল দড়িটা কিন্তু ঠিকই ফাঁসির দড়িটা ঝুলানো ছিল। আচ্ছা, উনি এটা দেখেছেন এবং হুজুরও দেখেছে। তো বললো যে এই গাছটাকে কেটে ফেলা উচিত, এই গাছটা হচ্ছে সকল প্রবলেমের মূল। তো যাই হোক, উনি একজন যেহেতু গভর্নমেন্টের বাড়ির নিয়ম, কিছু প্রপার্টির একটা নিয়ম আছে যে আপনি চাইলেই কোনো রুম হয়তো ইয়ে করতে পারবেন না, গাছপালা কাটতে পারবেন না, কিন্তু উনি আর নট এ সিঙ্গেল ডে উনি চান্স নিতে চাইলেন। উনি সাথে সাথে একজন কাঠুরিকে নিয়ে আসলেন যে গাছটা কেটে ফেলার জন্য। কাঠুরে কাঠ কাটতে যে কি কি প্রবলেম হয়েছিল যেহেতু অনেক আগের ঘটনা, তবে এতই প্রবলেম মানে ভয় কাঠুরি পেয়েছিল যে সাধারণত গাছ কাটতে আসে কারা, যারা কাঠটা নিয়ে যাবে, গাছটা নিয়ে যাবে, পারিশ্রমিক না পেলেও কাঠ বিক্রি করে সে মসজিদটা উঠাবে। কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছিল কাঠটা পর্যন্ত সেই কাঠুরি নিতে রাজি হলো না। আচ্ছা, সে বললো আমি এই কাঠগুলোও নিব না। তো উনি এসে আমার যেহেতু প্রতিবেশী, আগে খুব ডিপ রিলেশন ছিল এজ এ ফ্যামিলি মেম্বারের মতো, উনি এসে আমার নানিকে বলছেন যে আপনার কাঠগুলো রাখেন, আগুন টাগুন জ্বালাতে পারবেন ইয়েতে। আমার বলছেন, আমার নানিও বলছেন না না এই বাড়ির আমি কিছু রাখবো না। তো এরকম মানে উনি ভয়াবহ যখন ফেস করা শুরু করলেন, গাছটা কাটার পরে ওনার সাথে আরো যে কি বিভৎস ঘটনা শুরু হলো, যে এই ঘটনাগুলো মাত্রা বাড়তে থাকলো। আগে তো মানে এফেক্টেড হতো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কাজের লোকদের সাথে, এবার শুরু হলো ওনার বাচ্চাদের সাথে, ওনার ওয়াইফের সাথে ডুয়েল ভয়েসে কথা বলে ওয়াইফ শুয়ে শুয়ে ঘুমের মধ্যে, যেটাতে উনি আরো ভয় পাওয়া শুরু করলেন। তো যতই একটা লোক কঠোর থাক না কেন, ফ্যামিলির সাথে যখন একটা জিনিস হওয়া শুরু করে তখন আর তার সাহসে আর কুলায় না যে সেই বাড়িতে সে থাকবে। তা আলটিমেটলি সে উইদিন 3 মান্থের মধ্যে ওই ঘটনার পরে উনি এই বাড়িটা ছেড়ে চলে যান। আচ্ছা, এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরিটা। তো আমি পরবর্তী স্টোরিটা আবার আরো কিছু স্টোরি আছে, আমি এটা আমার বলবো। আচ্ছা, ওকে, আমরা তাহলে মাঝখানে আরেকটা ঘটনা শুনে আসি ফারহানের কাছ থেকে। একটা ছোট ঘটনা রয়েছে তার, এবং সেই ঘটনাটি শুনে আসি। আশা করছি আপনারা এনজয় করছেন এবং কেমন লাগছে আপনাদের ঘটনাগুলো সেটা জানিয়ে আমাদের SMS করুন, লিখে ফেলুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফারহান, তো আমি এখন আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমি কিছুদিন আগে যখন দোহারে ঘুরতে যাই, তখন এক মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রায় এক ইমাম সাহেবের সাথে কথা বলি এইসব বিষয় নিয়ে। তখন ওই ইমাম সাহেব আমাকে ওই মসজিদের ব্যাপারে একটা ঘটনা শেয়ার করেন, যেটা ওনার নিজের সাথেই ঘটেছিল। এবং উনি যেদিন ফার্স্ট এই মসজিদের প্রথম দিন ছিলেন রাতে, সেদিন এই ঘটনাটা ঘটে। তো উনি মসজিদটার একটু বর্ণনা দিই। মসজিদটা হচ্ছে খুব ছোট, খুব একটা বড় না মসজিদটা। মসজিদটার পাশে ছিল একটা অনেক বড় একটা পুকুর, যে পুকুরটাতে দেখা যেত যে আশেপাশে গ্রামের যত মানুষ আছে প্রায় সবাই এখানে গোসল করত। প্লাস মসজিদটার পাশে একটা বড় অজুখানা ছিল, ওই অজুখানা এখানে সবাই অজু করত। তো ওই ইমাম সাহেব যেদিন ফার্স্ট এই মসজিদে আসেন, সেদিন রাতের বেলা এই ঘটনাটা। তো মসজিদে যারা খেদমত করেন তারা রাতের বেলা সব কাজ টাজ করে যে যার বাসায় চলে গিয়েছিল, এবং মসজিদের পাশে একটা ছোট রুম ছিল যেখানে সেই ইমাম সাহেবটা মানে রাতে ঘুমোচ্ছিলেন। তো হঠাৎ করে রাতের দিকে তার ঘুম ভেঙে গেল, এবং উনি অবশ্য রাতে উঠে মানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মাঝে মাঝে প্রায় সবই উঠতেন আর কি ফজরের আগে। তো সেদিন আসলে উনি নিজেই উঠলেন না, এবং হঠাৎ করে একটা শব্দে ওনার ঘুম ভেঙে গেল। এবং শব্দটা হচ্ছে এইরকম যে তার মনে হচ্ছে যে ওই মসজিদের পাশে যে পুকুরটা, সেখান থেকে অনেক মানুষ একসাথে গোসল করছে, কথা বলছে, অনেক চিৎকার চেঁচামেচি, যেমন অনেক মানুষ একসাথে থাকে যেমন কনভারসেশন হয় সেরকম একটা কথা শুনতে পাচ্ছে অনেক মানুষ একসাথে সেখানে। আর খুব পানির শব্দ, মানে ছপ ছপ শব্দ সে শুনতে পাচ্ছে, মনে হচ্ছে কেউ বুঝি সেখানে আছে, গোসল করতেছে, অজু করতেছে, এরকম একটা শব্দ। তো সে খুব অবাক হয়ে গেল, এবং সে মনে করলো যে হ্যাঁ হয়তো এখন ফজরের সময় হয়ে গেছে, আমি মনে হয় ঘুম থেকে উঠতে আজকে দেরি করে ফেলছি। তো তখন সে ঘড়ির দিকে তাকালো, এবং ঘড়িতে সে দেখলো যে রাত 2টা বাজে। তখন সে আরো একটু অবাক হয়ে গেল, রাত 2টার দিকে এভাবে কে পুকুর পাড়ে এসে গোসল করছে, কথা বলছে, এটা কিভাবে সম্ভব।
তারপর সে কি করলো, সে চিন্তা করলো যে আমি গিয়ে দেখে আসি কি অবস্থা। তারপর সে মসজিদ থেকে আস্তে আস্তে বের হলো, মসজিদের মেইন দরজাটা খুললো এবং খোলার পরে মসজিদের বারান্দায়, আমরা অনেক সময় দেখি যে মসজিদের বারান্দায় ওই মানে কিছু ছাড়ার মতো কিছু বিছানো থাকে যেখানে অনেকে নামাজ পড়ে এসে। তো সে দেখলো যে মসজিদের দরজাটা সে যখন খুলে মসজিদের বারান্দাটায় আসলো, সে দেখলো যে 5 থেকে 6 জন মানুষ ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে এবং ওনাদের দৈহিক আকৃতি ছিল অনেক লম্বা এবং ওনাদের মাথায় পাগড়ি ছিল এবং তাদের পরনে ছিল জুব্বা, সাদা জুব্বা ছিল এবং তারা নামাজ পড়তেছিল এবং তারা খুব জোরে জোরে সূরা ফাতিহা মানে নামাজের যে সূরাগুলো আমরা ইউজ করি সেগুলো অনেক জোরে জোরে লাউডলি পড়তেছিল। সেই জিনিসটা দেখার পর একটু ভয় পেয়ে যায়, ব্যাপার কি এত রাতে, রাত 2টার দিকে কে এখানে নামাজ পড়তে আসবে। সে তখনও কিছুই বুঝলো না যে কি হচ্ছে আসলে তার সাথে। সে যেটা চিন্তা করলো যে আমার ওই যে পুকুরের পাশে যে শব্দগুলো তখনও শোনা যাচ্ছিল, সে চিন্তা করলো যে আমি মসজিদের পিছন দিক দিয়ে ঘুরে পুকুরটাতে দেখে আসি কি করতেছে আসলে, কারা আসছে গোসল করতে। তো সে যথারীতি মসজিদের পেছন দিক দিয়ে যে পুকুরের সামনে গেল, পুকুরের সামনে যে সে যখন গেল তখন সে খুবই অবাক হলো। সে দেখলো যে ওখানে কেউ নেই, সম্পূর্ণ খালি। পুকুরের পাশে যে গোসল করার জায়গাটা সেখানে কেউ নেই, অজুখানায় কেউ নেই, কিন্তু অজুখানায় যে কলগুলো ছিল সেখান থেকে টপটপ করে পানি তখনও পড়ছিল এবং যেখানে পুকুর পাড়ে সবাই গোসল করে সেই জায়গাটা একদম ভেজা ছিল। সে অনেক বেশি অবাক হয়ে গেল, মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই প্রায় কয়েক মিনিট আগে এখানে অনেকগুলো মানুষ ছিল যারা এখানে গোসল করছিল, অজু করছিল। সে একটু ভয় পেয়ে গেল, ব্যাপারটা কি, আশেপাশে গ্রামের মানুষ যদি এখানে এসে গোসল করতো তারা অবশ্যই চলে যেত না, কি হলো, তারা কোথায় গেল এবং এখানে কেই বা ছিল। সে তখন দৌড়ে চলে গেল সেই মসজিদের বারান্দাটার দিকে যেখানে সে 5 থেকে 6 জন মানুষকে নামাজ পড়তে দেখেছিল। সে ওখানে যাওয়ার পর আরো বেশি অবাক হলো, সে দেখলো যে ওখানে একটা মানুষও নেই, কেউ নেই, একদম খালি জায়গা, কিন্তু খুব সুন্দর সুগন্ধ সেখান থেকে বয়ে যাচ্ছে। তারপরে সে খুব অবাক হলো এবং ভয়ে ভিতরে চলে গেল এবং সে রাতে ওইখান থেকে আর বেরিয়ে হয়নি, একদম ফজরের সময় সে ওখান থেকে বের হয়ে আজান দেয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ ফারনান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমরা একদম নন স্টপ ঘটনা শুনতে চাই আজকে। আমরা আবারও চলে যাচ্ছি, আপনার নামটা আরেকবার বলতে হবে। এবং হ্যালো লিসনার্স, আমি অ্যাডভোকেট অমিত এগেন। থ্যাংক ইউ রাসেল ভাই। জি অমিত, আপনার সেকেন্ড ঘটনাটা আমরা শুনি। আসলে রাসেল ভাই, যদি আপনার পাশের একটা নেইবারের বাড়ি যদি হন্টেড হয় এবং যদি আপনি জন্মের পর থেকে যদি আপনি এটা শুনতে থাকেন তাহলে কিন্তু এই বাড়িটার প্রতি আপনার একটা ভয় জন্মাবে। অবশ্যই। আমাদের ক্ষেত্রে আসলে হয়েছিল উল্টাটা, কারণ হচ্ছিল পরবর্তীতে জামান সাহেব চলে যাওয়ার পর আমি আবার সেই বাড়িটা নিয়ে ঘটনাটা বলছি, কারণ আমার ঘটনাগুলো যেহেতু আমার পাশের বাড়ি এটা নিয়ে সব রিলেটেড। তো পরবর্তীতে আরেকজনও আসলো এবং সেও বেশি দিন আর থাকতে পারলো না এই বাড়িতে। পরবর্তীতে গভর্নমেন্ট চিন্তা করলো যে এইভাবে করে যেহেতু অনেক বড় বাড়ি, এটা পার্ট পার্ট করে দেওয়া বেটার। তো পরবর্তীতে 4টা ফ্যামিলিকে এটা দেওয়া হলো, যার মধ্যে 2 জন হচ্ছিল হসপিটালের ব্রাদার ছিলেন, একজন ম্যাক্রন ছিলেন, আরেকজন নিচে সেই যথারীতি একজন হাই অফিসিয়াল গভর্নমেন্ট অফিসার ছিলেন, এভাবে করে। এবং আমি যখন ছোট তো তখনই আমার সমবয়সী আমার বড় ভাইয়া যে আছেন, আমরা 2 ভাই সমবয়সী ছেলেমেয়েরা ওই বাসার যেহেতু একটু সামনে বড় লন ছিল, সবাই আমরা ক্রিকেট ফুটবল এখানে খেলতাম। আমার ফ্যামিলি মেম্বাররা কখনোই চেত না আমি ওই বাড়িতে যাই বা খেলতে যাই, কারণ হচ্ছিল যে এই হন্টেড ব্যাপারগুলো আমার যেহেতু জন্মের আগে থেকে এই বাড়িতে হচ্ছে, তো ওনারা আমাদের ভালোর জন্য এটা বলতেন। কিন্তু যেহেতু একটা ছোট থাকতে একটা ব্যাপার কাজ করে যে ওরা খেলতেছে আর আমি বসে থাকবো, এটা তো হয় না। তো আলটিমেটলি আমিও যেতাম সেই বাসায়, খেলতে যেতাম। একটা ব্যাপার ছিল যে সবসময় আমরা মানতাম সন্ধ্যা অর্থাৎ মাগরিবের আজানের পর আমরা কেউ কখনো এই বাসা থেকে স্টে করতাম না, সাথে সাথে চলে আসতাম। এই ঘটনাটা আসলে বেসিক্যালি মানে ভিক্টিমাইজ আমিও হয়েছি এবং আমার বড় ভাইও হয়েছে। আমি ফার্স্ট আমার বড় ভাইটাই বলি। একদিন ডিসেম্বর মাসে এরকম হতে পারে, ও তখন ক্লাস 2-3-তে পড়ে। তো ওর পাশের যে বাসা, মানে আমাদের যে পাশের বাসার একটা বড় ভাই ছিল, দুখু নাম, সে আর ও একই স্কুলে পড়তো। তা কোন একটা কারণে ও একটা হোমওয়ার্কের খাতা তার কাছে রয়ে গেছিল ভুলে। সে চিন্তা করলো যদি আমি এখন হোমওয়ার্কটা যদি না করে জমা দিই কালকে হয়তোবা আমার প্রবলেম হবে। তো ওরা ওই জিনিসটা সেন্সটা কাজ করে না, যেহেতু ছোট। তো চিন্তা করছে এক দৌড়ে যাই, কাউকে না বলে যাই বাসায়, এক দৌড়ে যাবো, এক দৌড়ে চলে আসবো, যেহেতু ওই বাসার কথা বলে কেউ যেতে দিবে না। তো সন্ধ্যার ঠিক পরপরই 7টা 7:30 বাজে
আর রাসেল ভাই, আমরা একটা জিনিস বলে রাখি, আমরা ছোটবেলা থেকে কুকুর পালি আমাদের বাসায়, মানে আমরা বাই বর্ন আমরা ডগ দেখেছি বাসায়, অনেক রকমের কুকুর বিদেশি বিভিন্ন। যাই হোক, তো দৌড় দিয়ে গেল এই বাসার। তো সিঁড়িঘরটা যখন ও পার হচ্ছে, তো সিঁড়িঘরের কাছাকাছি একটু অন্ধকার জায়গাটা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালানো নেই সামহাও। তো যখন পার হয়ে ক্রস করতেছে, তখন দেখলো একটা কুকুর বসে আছে। তো কুকুর দেখে, যেহেতু আমরা কুকুর পালি, কুকুর যারা পালে, একটা কুকুর দেখে একটু সাধারণত মায়ার মতোই হয়। তো একটু দেখার চেষ্টা করল যে কি আমাদের বাসারই কুকুর না অন্য কোনো কুকুর, একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করেছিল, যেটা ওর সবচেয়ে বড় ভুল হয়েছিল। যখন ও দাঁড়িয়ে একটু দেখার চেষ্টা করলো, যখন ভালো তাকালো, দেখলো যে পুরো কালো কালারের কুচকুচে একটা কুকুর, যার চোখগুলা মানুষের মতো বড় বড়, কিন্তু আপনার ফুল রেড, একদম ফুল রেড, এবং মুখ দিয়ে আপনার নট কুকুরদের যেমন একটা গোঙানি হয় সেরকম না, মানুষ যখন পজেস হয় কোনো একটা ঘটনা বা কোনো একটা প্যারানর্মাল ইয়ের দ্বারা, ঠিক সেরকম একটা গোঙানি আসছে কুকুরের মুখটা থেকে, যেটা তো তখনও ফিল করে যে এটা তো যেহেতু ছোট, যে এটা তো আসলে কুকুর না, কারণ আমাদের বাসায় তো কুকুর আছে, এটা তো কুকুর না। ও এখন চিন্তা করছে যে এক দৌড়ে কেউ উপরে চলে যাবে, নাকি প্যাক করতে হলে তো আবার ওই সিঁড়ি ঘরটাতে চলে যেতে হবে। তো সিঁড়িতে এক স্টেপ নিতে দৌড় দিও, যেহেতু ছোট। এমন সময় পিছন দিক থেকে ওই সিঁড়ির ওইখান থেকে ভয়েসটা পেল, তুই এখানে কেন আসছিস? জাস্ট এই কথাটা যখন ও কানে গেল, ও দিকবিদিক হয়ে একদম এক দৌড়ে আমাদের বাসার ভিতর ঢুকে জাস্ট আমার আম্মুর কোলের মধ্যে ও সেন্সলেস হয়ে গেল, গলাটা জড়িয়ে। এত ভয়াবহ সেন্সলেস হলো যে ওকে ডাক্তার নেওয়া হলো, বা ডাক্তার দেখে নিয়ে আসলো। প্রথমে তো সাধারণত আমরা চিন্তা করছি যে হয়তো আমাদের টেরিসেই গেছে, ওখান থেকে ও ব্যাক করেছে, পাশের বাসে যে যেতে পারে ওর এত সাহস হবে এটা চিন্তাও করতে পারেনি, এবং ও টোটালি আপনার মানে কোনো কথা বলছে না। তো পরবর্তীতে ডাক্তারের কাছে নেওয়া হলো, কিন্তু কোনোভাবেই না, ও গলা ধরে আছে তো ধরেই আছে। 3-4 দিন ওকে নিয়ে বাথরুমে যেতে হয়, ওকে কোলের ভিতরে মার কোলেই রয়ে গেল, খাওয়াতেও হচ্ছে এখানে। ডাক্তারও কিছু ধরতে পারছে না, কথা বলাতে পারছে না, খালি ও বলে যে একটা কালো কুকুর আমাকে মেরে ফেলবে, কালো কুকুর আমাকে মেরে ফেলবে। আমাদের বাসায় কালো কুকুর ছিল না, কোন কুকুর বলতে চায় না। তো এমন সময় একজন বলল যে যেহেতু ওর এত খারাপ অবস্থা এবং আমার মারও শরীর ভেঙে যেতে শুরু করলো, যে 3-4 দিন যদি একটা ছেলে যদি গলা জড়ায় ধরে থাকে এবং যদি কোলের থেকে না নামানো যায়, তাহলে তো একটা স্বাভাবিক কষ্ট। পরবর্তীতে একজন ওকে আমাদেরকে বলল যে এরকম একটা জায়গায় পীর সাহেব আছে, অনেক বড় নারায়ণগঞ্জ এলাকার, খুব নাম করা একজন পীর সাহেব, উনার কাছে নিয়ে যান, উনি এই ব্যাপারগুলা। আসলে আমাদের ফ্যামিলিতে একটু এইসব ব্যাপারগুলো জানে, আমার নানি মানতেন, কিন্তু আমার আম্মা একটু আবার মডার্ন টাইপ, উনি আবার এইসব জিনিসগুলো বিলিভ করতেন না। তো যাই হোক, নানির কারণেই হোক উনি নিয়ে গেলেন। তো হুজুরের কাছে যখনই নেওয়া হলো, হুজুর দেখেই ওর মাথায় একটা হাত রেখে বলছে, মানে এর আগ পর্যন্ত কোনো কথা বলতো না, খালি ওই একটা ওয়ার্ডই বলতো আর কিচ্ছু বলতো না, এবং চোখ বন্ধ করে থাকতো। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে ওকে একটা পানি পড়া না কি জানি জাস্ট মুখে দিলেন, দেওয়ার পর মাথার উপর হাত দিয়ে বলছে, বাবা বলো তোমার নাম কি? তখন তার নাম বলছে, কোন ক্লাসে পড়ে, মানে আস্তে আস্তে সে স্বাভাবিক হওয়া শুরু করলো। তখন বলছে, তুমি ওই পাশের বাসাটাই গেছিলে না তোমাদের? তখন তো মাও অবাক, নানিও অবাক, মানে কারণ ওনাকে কিছু বলা হয়নি, কারণ যেতে দিত না, স্বাভাবিক, এবং জানতেন না যে আসলে কি কোথা থেকে এই ঘটনাটা হলো ওর। তখন বলছে, তুমি একটা কালো কুকুর দেখে ভয় পেয়েছো? তখন বলছে যে হ্যাঁ। তখন বলছে, তোমাকে ও কি কামড় দিতে আসছে? তখন বলছে, আমি জানি না। এটা বলছে, আচ্ছা কিচ্ছু হবে না, আর কিছু হবে না তোমার। তো যাই হোক, পরে ওকে সরিয়ে দেওয়া হলো, আর একটা কিছু সামথিং কিছু দিয়ে দিল, এই ঘটনাগুলা, যেটাতে ও কভার আপ করে যায়। এবং পরবর্তীতে নানিকেও বলে দিল, আমার মাকেও বলে দিল যে কখনো আর ওই বাসে যেতে দিবেন না ওকে, বিশেষ করে সন্ধ্যার পর। এবং এই বাসাতে যারাই যাবে আপনাদের ফ্যামিলির ক্ষতি একটা হবেই, মাস্ট। যাই হোক, এটা ছিল আমার বড় ভাইয়ের স্টোরি। এবার আমি কিভাবে ভিক্টিমাইজ হলাম ওই বাসাতে, এটা আমি বলি। সেগুলো আমি আগেই বলেছি, যেহেতু বড় ভাইয়ের একটা স্টোরি হয়ে গেছে এরকম ঘটনা, তো স্বাভাবিক সন্ধ্যার পরে যাওয়া যায় না। তো তখন ওয়ার্ল্ড কাপের সিজন চলছে 94-এ, আমার ডেটটা মনে নেই, তো জুন জুলাইয়ের দিকে, গরমের সময়। তো যেহেতু ওই বাসাতে আপনার আমার বয়সী ছেলেমেয়েরা থাকে, এবং ফুটবল খেলা রাতে হচ্ছে, অনেক রাতে, একা থাকলে ঘুমের থেকে উঠে দেখা যায় না, যেহেতু আমি তখন ক্লাস 4-5-এ পড়ি। তা আপনারা প্ল্যান করুন যে ওই বাসা থেকে আমার প্রিয় দল আর্জেন্টিনা, ওর খেলা দেখবো, একসাথে থাকবো। তো ওকে যেভাবে করলাম, খুব কষ্ট করে আমি রাজি করালাম, এবং আন্টিকে দিয়ে বলায় পাশের বাসার 3 তলাতে থাকবো। ওই আন্টি এসে রিকোয়েস্ট করলো যে থাকুক, রাতে একসাথে খেলা দেখবে, সকালবেলা ও চলে আসবে, যেহেতু পাশে গায়ে লাগানো বাসার কোনো সমস্যা নেই। যাই হোক, রাজি করাতে পেরেছিলাম। যাই হোক,
তো আন্টিকে আমরা বলে রাখলাম যে আন্টি খাওয়া টাওয়ার কিছু ব্যবস্থা করে রাখলাম, যে আমরা এখন একটু শুয়ে পড়ি, 11টা 11:30 বাজে, আপনি আমাদেরকে 3টার দিকে ডেকে দেবেন। উনি আবার তার জন্য নামাজ পড়তেন, যে আপনি 3টার দিকে ডেকে দিবেন, আমরা 4টার থেকে সম্ভবত খেলাটা শুরু হতো, আমরা খেলাটা দেখবো। আচ্ছা যাই হোক, আমরা শুয়ে পড়েছি এবং কখন ঘুমিয়ে গেছি গল্প করতে মনে নেই। 3টা সোয়া 3টার দিকে হঠাৎ করে আমাদের এই মানে 3.5 তলার আন্টি আঙ্কেল থাকতেন এবং 3 তলাতে আন্টি এসে হঠাৎ করে দরজা নক করছেন। তার দরজার আওয়াজে ঘুম ভেঙে গেছে। তো এখানে যে বাসাতে ছিলাম ওই আঙ্কেল, ওনার ছোট ভাই, ওনার দুই ছেলে, আরেকজন কে জানি ছিল, মানে আমরা 5-6 জন ছেলে মানুষ ওই বাসায়। তা আন্টি এসে বলছে তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। আমরা মনে করেছি যে খেলার টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। আমরা তো আগে যে দৌড়াই টিভি ছাড়তে গেছে, যে হয়তো টাইম হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। তো দরজা খোলার পর আন্টি বলছে তাড়াতাড়ি উপরে আয়। তো আমরা তখন বুঝিনি যে কেন তাড়াতাড়ি উপরে আসতে বলছে। তো উপরে যেয়ে দেখছি যে একটা কাজের মেয়ে ছিল ওই বাসাতে, নাসিমা নাম বা নাজমা নাম ছিল এরকম। মেয়েটা খুব মানে রুগ্ন শরীর, অ্যাজ এ সোমালিয়ার লোকজন, দুর্ভিক্ষ পীড়িত লোকদের মতো অবস্থা, তার খুব খারাপ অবস্থা। এবং আমরা ওর সাথে খুব মজা নিতাম যে যদি কখনো ঝড়ো বাতাস হয় তুই ছাদের কোনায় টোনা যাইস না, তোকে উড়ায় নিয়ে চলে যাবে এরকম। ঘরে যেটা ঢুকতেই আমরা যেটা দেখলাম যে ও ফ্লোরে শুয়ে আছে, কাজের মেয়ের সাথে নিচেই শোয়। ওর গলা দিয়ে একটা বিকট আওয়াজ বেরোচ্ছে, মানে 3 জন লোক, 2টা ছেলে একটা মেয়ে যদি একসাথে একই একটা কথা বলতে চায়, যেমন একটা গো গো আওয়াজ হবে, মানে নাক দিয়ে এরকম একটা আওয়াজ, ভয়েস খুব মানে ভয়ঙ্কর একটা আওয়াজ, প্রথমে এটা বেরোচ্ছে। দূরের থেকে আমরা পাশের ঘরে ছিল শুনছি আমরা, তা আমরা দেখতে গেলাম। সামনে যে যা দেখলাম রাসেল ভাই, তা হচ্ছে বলার মতো না। সেটা হচ্ছিল মেয়েটা আসলে খুব রুগ্ন ছিল। ওর হাত পা যদি এরকম ভাবে নাড়ানো সম্ভব হয় একটা মানুষের, একটা সুস্থ লোক, আমার মনে হয় না 2 মিনিট কেউ করতে পারবে। যে হাত পা পুরো বেঁকিয়ে যদি আপনি, হাত এবং পা যদি আপনি বেঁকিয়ে যদি আপনি ফুল মুভমেন্ট করতে থাকেন কন্টিনিউয়াস, একটা মানুষের একটা স্ট্রেংথের একটা ব্যাপার আছে, কোনোভাবে সম্ভব না। সাথে আপনার ঘাটটাও ঘুরছে, তার মানে একবার এদিক ঘুরছে একবার ওইদিক ঘুরছে, মানে কেমন একটা যে ভয়ঙ্কর আওয়াজের সাথে এরকম, এবং সাথে তার চোখগুলো উল্টে যাচ্ছে, মানে চোখগুলো একবার উপরে উঠছে একবার নিচে নামছে। খুব ভয়ঙ্কর একটা দৃশ্য। প্রথম দিকে আমি এরকম কখনো ফেস করিনি আগে। আমি বললাম কি হয়েছে কি হয়েছে, তখন বলছে জিনে ধরেছে। আন্টি বললো প্রথম দেখলাম জিনে ধরেছে, বলছে যে তোমরা ওকে ধরে নিয়ে বিছনার উপর আগে উঠাও। তো বিছনার উপর উঠাতে উঠাতেই ও তখন আরো মানে উঠানোই যাচ্ছে না, খুব বিকট মানে হাতের মুভমেন্ট এমন করছে। তো এর মধ্যেই আঙ্কেল যে ছিলেন, উনি ব্রাদার ছিলেন, আগেই বলেছে আমি, তো উনি একটা সিরিয়াটিভ, মানে উনি মনে করছেন যে হয়তো এটা একটা রোগ আছে আপনার, যে হিস্টেরিয়া এরকম একটা রোগের পেশেন্ট হতে পারে, বা যাকে মিল্কি বলে এরকম হয়েছে। তো উনি সিরিয়াটিভ ইঞ্জেকশন দিলেন একটা প্যাসেন্ট। কিন্তু ও মেয়েটা এমন একটা ঝাটকা দিল, আঙ্কেলের প্রায় হাইট ছিল 6 ফিটের মতো এবং প্রচন্ড বলশালী একজন লোক ছিল, তিনি প্রায় 3-4 হাত দূরে যে পড়লেন। আচ্ছা, এক হাতের একটা ঝাপটাতে যখন ইঞ্জেকশনটা পুশ করলো, তারপরে মানে তার শরীর নিস্তেজ হবে কি, উল্টারও তার আরো পাওয়ারটা বেড়ে গেল। আমরা 5-6 জন যারা ছিলাম সবাই মিলে তাকে ধরলাম, আটকালাম, কোনোভাবে রাখতে পারছি না। টানটি দড়ি বের করে দিলেন, চোখে খাটের সাথে বেঁধে ফেলো। রাসেল ভাই তখন আসলে ভয়ও কাজ করছে, কিন্তু আবার মেয়েটার অবস্থা দেখে একটা মানে কি বলবো, যে মায়াও কাজ করছে, যে এরকম একটা মানুষের কিভাবে হয়ে গেল। কোনোভাবে ধরে টরে হাত পা বেঁধে ফেললাম আমরা খাটের সাথে। বাট হাত পা বেঁধে যখন আমরা সরে গেলাম, তখনই সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো, ও খাটটা সব প্রায় আপনার মাটির থেকে 3-4 হাত উপরে উঠিয়ে ফেললো। আচ্ছা, অর্থাৎ পুরো স্ট্রেট হয়ে গেল ও খাটটা সহ। একটা রুগ্ন শরীরের মেয়ে, আমি জানি না এটা কোনোভাবে সম্ভব কিনা, যে খাটটা সহ এরকম আগেকার দিনের খাট সহ সে উঠিয়ে ফেলতে পারে, যার হাত পা দড়ি দিয়ে বাঁধা। কি ভয়ানক একটা ব্যাপার। এর মধ্যেই একটু ফর্সা হয়ে যেতে থাকলো না, ফজরের আজানটা দিয়ে দিল। তখন থেকে আমার মেয়েটা আস্তে আস্তে করে ওকে, আন্টি আবার কিছু গ্রামের মানুষ ছিলেন, তো উনি মরিচ পুড়িয়ে দিলেন কিছু কিছু নাকে দিয়ে, মোটামুটি উনি বললো যে হুজুর ডাক দিয়ে নিয়ে আসো। তো আমরা পাশে একটা মসজিদ আছে, ওখান থেকে হুজুরকে বললো আমি নামাজটা পড়ে আমি আসছি। উনি চিনতেন বাসাটা। পরে যাই হোক, আমরা হুজুরকে না নিয়ে আর ওই বাসায় যাওয়ার সাহস হলো না, হুজুরের জন্য ওয়েটই করলাম। নামাজ টামাজ শেষ হলো, হুজুরকে নিয়ে আসলাম, ফিরলাম। প্রথম দিকে হুজুরকে নিচের থেকে যখন হুজুর পাড়া দিয়েছে, তখন থেকে ও চিৎকার শুরু করছে যে তুই এখান থেকে চলে যা, হুজুরকে বলছে। মানে উনি নিচতলাতে আর এটা 3.5 তলাতে, কিন্তু ও
সিঁড়িঘর থেকে, মানে ওর ভয়েসটা এত বিকট যে নিচের থেকে শোনা যাচ্ছে তুই এখান থেকে সরে যা, হুজুর নিয়ে আসিস আমাকে তাড়াবি, কোনোভাবে পারবি না। যাই হোক, পরবর্তী হুজুর গেলেন, যাওয়ার পরে ওকে দেখলেন, একটা কেনো আঙ্গুল ধরলো, জাস্ট আমাদের এই ফিঙ্গারটা ধরার পর খুব জোরে প্রেস করলেন, করার পরে মেয়েটা বলা শুরু করলো। মানে যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই কি বলবো, সেটা ছিল মেয়েটা যেটা বললো যে আমি এই টগরটাকে টার্গেট করেছি, অর্থাৎ আমাকে দেখিয়ে বলছে, আমার নাম কিন্তু আসলে টগর না, বাট ও বলছে আমি তো ওকে টার্গেট করে এসেছিলাম, কিন্তু ও ওর পাশে, মানে বলছে আমাদের বাসায় আমি ঢুকে পড়ে গেছিলাম সন্ধ্যাবেলায়, যে আমি ওইখানে ছিলাম, গেটের সামনে ছিলাম ওই বাসার, কিন্তু সন্ধ্যার আজানের সাথে সাথে আমি আমার বাসায় ঢুকে যাই, কিন্তু ওইখানে ও আর ঢুকতে পারেনি, এটার জন্য ওকে ধরতে পারেনি, আমাকে আর কি ধরতে পারেনি, কিন্তু ও আমাকেই টার্গেট করেছিল, এবং আমাকে যদি ধরতে পারে ও আমাকে মেরে ফেলতো, সে এটা বলছে হুজুরের কাছে। তো হুজুর আমাকে বললেন যে তুমি আর এখানে থেকো না, যদিও ওর পজেসটা যদি মানে ওকে যদি ছেড়েও দেয়, হয়তোবা তোমার উপর ও অ্যাটাক করবে, এবং যেহেতু ওর ইন্টেনশনটা খুব মেল ইন্টেনশন, সো ও তোমার একটা হার্ম করবে, তুমি বেটার হয়, যেহেতু তখন সকাল 6:30 7টা মোটামুটি সকাল হয়ে গেছে। আমি এটা শোনার পরে আমাকে আন্টি নিচে পর্যন্ত দিয়ে গেলাম, বাসায় খালি ঢুকলাম, আর কিছু আর মানে ওই সময় আর শুনিনি। পরে যেটা শুনলাম যে জাস্ট ওই মেয়েটাকে একটা মুরগি নিয়েও চলে গেছিল, বাট পুরো বাড়িটা এমন একটা বোম মারলে যদি নিচে যদি বেসমেন্টে যদি কোনো বোম বাস্ট হয়, যেরকম বাড়িটা কেঁপে ওঠে, যখন ওর আত্মাটা বেরিয়ে যাচ্ছে, ওর শরীর থেকে যখন বেরিয়ে যাচ্ছে, একটা কালো বিড়াল গেটের সামনে পড়েছিল, আর মেয়েটা ছিল এই পাশে, গেটের এই পাশে মেয়েটা পড়ে আছে, আর কালো বিড়ালটা আর মুরগিটা নাই, মুরগিটা গেটের সাথে বেঁধে দিতে বলেছিল হুজুর, ঠিক ওই কাজটা করে সে চলে গেল। তো রাসেল ভাই, এই ছিল আমার সেকেন্ড ঘটনা, আর পরবর্তী আরেকটা মানে লাস্ট স্টোরি আছে, এটা আমি একটু পরে বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে এবং তারপরে আমরা ফিরে আসবো আবারও। সো আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আবারও ঘুরে ফিরে চেনা মুখ চেনা ভিড়ে বন্ধুরা এসো ফিরে এয়ারটেল চালু করে। এয়ারটেল বন্ধুরা যে আছো যেখানে, আবারও একসাথে বন্ধুত্বের নেটওয়ার্কে। বন্ধু সিম রিচার্জ অফার কুলেস, 1 সেকেন্ড পালস, 1 পয়সা কল রেট, এর সাথে বোনাস আছে 300%। আজ তাই একসাথে ফিরে এলো সব ফ্রেন্ড। প্রতিবার 19 টাকা রিচার্জে 19 টাকার টক টাইম আছে, আরো আছে 19 টাকার ইন্টারনেট, এর সাথে 19 টাকার SMS। তাই এয়ারটেল বন্ধুরা যেই থাকো যেখানে, ফিরে এসো বন্ধুত্বের নেটওয়ার্কে। তাই এয়ারটেল বন্ধুরা যেই থাকো যেখানে, ফিরে এসো বন্ধুত্বের নেটওয়ার্কে। I feel happy, I feel ওই দেখ রাশেদ সাহেব কি জোরে দৌড়ায় না। কোন রাশেদ সাহেব? মিস্টার ফ্রিজ। haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:06। আমি রাসেল আছি সাথে, এবং পাচ্ছি আপনাদের SMS, আর সেই সাথে আজকে আসলে অনেক বেশি প্রেশার, আমাদের অনেকগুলো গল্প রয়েছে, অনেকগুলো ঘটনা রয়েছে আমাদের। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমাদের নতুন একজন গেস্ট রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন, আরেকবার বলতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সুফিয়া আলম, পুরান ঢাকা হাজারীবাগ থেকে এসেছি। আমি মনে করেন আমার কত কিছু ঘটনা আছে, যেমন আমার আব্বুর ঘটনা। ছোটকালে আব্বু যখন ছোট ছিল আব্বু, তখন আমাদের ওখানে আর্মেন্টোলা একটা স্কুল আছে, যেটার নাম ট্রেনিং কলেজ ছিল আগে, এখন বর্তমানে আর্মেন্টোলা স্কুল, গভর্নমেন্ট স্কুল। সেই স্কুলে আবার একটা কলস ফুলের গাছ ছিল। আব্বু আবার কলস ফুল পাড়তে গিয়েছিলেন বন্ধুকে নিয়ে। যখন বন্ধু মগডালে বসেছিল, ফুল দিচ্ছিল আর আব্বু তুলছিলেন, তো হঠাৎ আমার আব্বু দেখে একটা ছোট মেয়ে ফুলগুলো টুকাচ্ছে। তখন আব্বু দেখতেছে, তারপরে আব্বু বলছে সব ফুলগুলো নিয়ে নিচ্ছে মেয়েটা। আব্বু একটু ভয় পেয়েছে, ভয় পেয়ে আবার দেখছে না, আবার নিচ্ছে। এভাবে করতে করতে সব
ফুল মেয়েটা নিয়ে নিল। আব্বু এমন ভয় পেল, তারপরে দেখলো যে মেয়েটা অদৃশ্য হয়ে গেছে। এই ঘটনার পর আমার আব্বু অনেক দিন অসুস্থ ছিল। এরপর মনে করেন আপনি যে নতুন বাসায়, আপনি এখন যে বাসাটায় আছেন, সেই বাসাটার বেশ কিছু ঘটনা আমরা জেনেছি যে আপনার কাছে আছে। সেই বাসায় কি কি প্রবলেম হয় আপনাদের? আমি যে বাসাটা এসেছি থেকেছি, বাসাটা আবার পুরনো বাসা, অনেক আগে। এই বাসা কিনা, আমি পুরনো বাড়িটা কিনেছি, কিনে আমার ফ্ল্যাটটাকে আমি একটু নতুনত্ব করেছি টাইলস দিয়ে, কিন্তু বাড়িটা আমার পুরনোই, নিচের গুলো সব পুরনো রয়েছে। তো এই বাসায় যে অরিজিনাল যে মালিক ছিল, উনি আবার করতেন, এই আসন বসাতেন নাকি শুনেছি মানুষের মুখে। তো অনেক প্রশ্ন উত্তর হতো, ওরা মানে এখানে অনেকজন আসতো। তো এরপর আমার জীবনে এমন ঘটনা হয়েছে, আমি তো প্রথম আমি আশ্চর্য হতাম। যেমন আমি যখন নতুন থেকে যখন দেখি আমার চাবি নেই, আমার রিমোট নেই, এরকম। ইদানিং কিছুদিন আগে ঘটনা, আমার ছেলে, বড় ছেলে, তো ও রোজই রাতে যখন 3টার সময় ও নাকি পায়েলের শব্দ পায়, আমাকে বলে আম্মু আমি রোজ পায়েলের ঝুমুরের শব্দ পাই, এরকম বলে। তা আমি বলি কি না, এটা মনে হয় কোনো কোথাও মোবাইলের বা কোনো গান শুনবে কি না। আম্মু তুমি দেখো, একদিন ও আমাকে মোবাইলে রেকর্ডিং করে শুনিয়েছে। তারপর আমি তো আশ্চর্য হয়েছি, আমি ঠিক আছে, আমি আজকে যখন তাহাজ্জুদের নামাজের জন্য পড়িতে উঠি, তো আমি জেগে আছি। ঠিক 3টা যখন বাজছে, তখন একটা পায়েল, আমাদের ওখানে একটা হাজারীবাগে একটা বটতলা মাজার আছে, গাছ আছে, ওখানে মাজার থেকে মানে ওই আওয়াজটা আস্তে আস্তে আমার বাড়িতে এসে আওয়াজটা খুব জোরে। তারপরে আবার ওই সময় এরকম আওয়াজ, আমি আবার বারান্দায় গিয়েছি, আমি ঠিক দেখে মনে হয় কেউ আছে, কিন্তু আমি দেখতে পাই না, কিন্তু আওয়াজ পাচ্ছি, ঝুমঝুম পায়েলের শব্দ পাচ্ছি। আর ওই সময় কুকুরগুলো চিৎকার করছে, অনেকগুলো কুকুর রাস্তায়, কিন্তু আমি কিন্তু কাউকে দেখি না। আমি দাঁড়িয়ে আছি, আমার ছেলেকে নিয়ে আমাকে আসো, ওর ভয় ভাঙাবো, নাহলে ও ভয় পেয়ে যাবে। তো এমন করতে করতে আমি 3 দিন মার্ক করেছি। 3 দিনই ঠিকই আমি সাউন্ডটা পেয়েছি। তারপরে আমি আমি বলেছি যে এরকম এরকম, আমি আবার নিজেই একটু দোয়া টোয়া পড়ে ওকে পানি খাইয়ে দেখলাম যে না, আমার বাচ্চার ভয়টা চলে গেছে। তো পায়েলের শব্দ, মানে ওকে আমি 3টার সময় উঠতেই দিই না, আমি ওর সঙ্গে থাকি। আর যেমন ও না গভীর ঘুমে থাকে, উঠলেই মানে ওর কাছে একটা মানসিকই রোগীর মতো হয়ে গেছিল এমন। এরকম করতে করতে আমি 21 দিন ওকে মনে করেন দোয়া টোয়া পড়ে করে ওকে ঠিক করেছি। এটা হয়েছে। এমনিতে আপনি নিজে কোনো কিছু দেখেছেন ওই বাসা থেকে? হ্যাঁ, আমি দেখেছি। আমি বেশি দিন না, কারেন্ট ইদানিং খুব লোডশেডিং হয়, তো আমি মনে করেন কারেন্ট চলে গেছে, আমার ছেলেরা কেউ ছিল না বাসায় সেদিন। আমি আবার রান্নাঘরে গিয়েছি মোমবাতি জ্বালাতে, তো মোমবাতি জ্বালাচ্ছে দেখি আমার সামনে একটা ছোট বাবু দাঁড়িয়ে আছে। আমি বলি কি আমার তো ছেলে এখানে নেই। তারপরে আমি এবার ঘুরে দেখলাম যে আমি এভাবে একটু ঘুরেছি, দৌড় দিল, আমি দৌড়ে গেলাম, দেখি ঘরে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। আমি আমার হাজবেন্ডকে বললাম, আরে এখানে একটা বাবু ছিল। বলে কি তুমি দৌড়া, আমাকে বাবুর পিছনে তো আমি দৌড় দিলাম। এই বাবুটা নাকি প্রায় দেখে, আমার ভাড়াটিয়া সবাই বলে একটা বাবু দেখি নিচে শুধু হাতে। তা আমি মনে করেন বেশি দিন, এটা কয়েকদিন আগের ঘটনা। আমি বেশ ভয়ের, এটা তো বেশ, এটা ভয়ের। আমি কিন্তু মানে এমনি আমি একটু নামাজ টামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, 3টার সময় উঠি। আমি মানে দেখি এটা কি দেখলাম, আমি কিন্তু দেখার চেষ্টা করি, দেখি কিছু চোখে পড়ে নাকি। আর এটাই আমি দেখেছি যে বাবুটা একদম পুরো আকৃতি দেখেছি, কিন্তু চেহারাটা দেখিনি। একটা অন্ধকার তো কালো একটা আকৃতি, একটা ছোট বাবু, মনে করেন 6-7 বছর বয়স। বাবুটা দৌড় দিয়ে দিয়েছে, আমি ওর পিছে দৌড় দিয়েছি, কিন্তু ঘরের ভিতর গিয়ে অদৃশ্য হয়ে গেছে। এটা আমি ইদানিং দেখেছি এই ঘটনা। আর কিছু দেখেছেন এরকম মনে পড়ছে? এরকম মনে করেন রাত্রে যদি জানলায় দাঁড়ায়, তো দেখি ছাদে করে, মানে সাউন্ড হয় হাঁটার। তো রাত্রে অনেক সময় দেখি জানলা দিয়ে দেখা যায়, আমার জানলা মানে কাচের বড়, তো আমি আমার ছাদ পুরো দেখা যায়, এরকম ভাবে সেটি দেখি যে ছাদে কেউ হাঁটে, এরকম হাঁটার শব্দ পাই, এরকম মনে হয় কেউ হাঁটতেছে, এরকম প্রায় দেখি। আবার অনেকে আছে আমাদের নিচে, যে অনেক আছে যে ছাদে গরমের জন্য ওরা ছাদে গিয়ে ঘুমায়। ওরা বলে এক একদিন এক এক ঘটনা এসে বলে, আমাকে বলে একজন বলে কি যে একজন নাকি ওকে পানি ছিটা দিয়েছে। তা আমাকে তো বলে কি না, আমাকে না বলে কি না, সত্যি আমি আপনাকে বলি, একদম ওর মুখে বলে এমন পানি দিয়েছে, ও উঠে ভয় পেয়ে চলে আসছে। এরকম প্রায় ছাদে। তা আরেকটা ছেলে ছিল, তো নিচে ভাড়াটিয়া ছিল, ও প্রায় গরমের জন্য ছাদে গিয়ে ঘুমাতো, কারেন্ট চলে গেলে। তো ও যে ঘুমাতো আমরা জানি। তো একদিন রাত 3টার সময় ও মানে ব্রেন হয়ে গেছে, ও যে কি দেখেছে বলতে পারে না, শুধু বলে কি যে ও মানে ও ভুলে দিচ্ছে ওকে, ও যা দেখেছে ও বলতে পারতেছে না। তারপরে কাউকে চেনে, কিন্তু আমাকে আবার বলে কি, আমাকে আবার দেখলে বলে আপনি আমার মা,
আমি আপনার ছেলে। ওর কিন্তু মাও আছে, সব আছে, আমার নিচের ভাড়াটা ছিল। এমন হয়েছে যে পুরো ব্রেন ওর আউট হয়ে গেছে, কিন্তু ও দেখেছে কিন্তু ওকে ভুলে দিয়েছে, এটা আমার ধারণা। আপনি আকাশে কিছু একটা দেখেছিলেন একদিন? আপনি হ্যাঁ, আকাশে দেখেছি। ওই যে আমি মনে করেন একবার আমরা সিলেটে গিয়েছিলাম, জাফলং, আমার ননদকে বিয়ে দিয়েছে সিলেটে, দেবরকে বিয়ে করেছে সিলেটে রাধানগরে। তো ওখানে আমার প্রতি 1 বছরে 3 বার যাওয়া হয়। ফার্স্ট টাইম ছেলেদের পরীক্ষার পর, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম আমি একটু গিয়ে বাচ্চার দিন একটু ঘুরি। তো এরকম আমরা বিকেলে, তো আমার ওখানে আবার ট্রাক্টরের, চা বাগানের ভিতরে ট্রাক্টরের গাড়ি চলে, এই যে ওখানে সরু রাস্তা, তো ওখান দিয়ে তো আমার সব বাচ্চাগুলো আমাকে খুব করে, বলে আমি চলো আমরা একটু চা বাগানে ঘুরবো। তো সব বাবুদের নিয়ে ওই ট্রাক্টরে উঠেছি আমরা। তো ওইটাই রাস্তা, গাড়ি যাওয়ার একটাই পথ। তো ট্রাক্টরে যখন উঠেছে বিকাল থেকে, যেমন আসরের পর থেকে আমার অনেক পথ ভিতরে, চা বাগানের ভিতরে, এটা রাধানগর বলে এই জায়গাটাকে, মানে পুরো বাগানটা। তো যেতে যেতে অন্ধকার হয়ে যাচ্ছে, তখন লোকটা বলল, ড্রাইভার বলল যে আপনারা এখন চলে যান। তা আমি বলছি না, এখন আমার বাবুর, আমরা তো ঢাকা থেকে এসেছি, আমরা ঘুরবো, আমাদের খুব শখ, ঢাকা তো আমরা এরকম জায়গা দেখি না। বলে কি না, এখানে মনে করেন একটা বিপদের আছে, এর আগে অনেক ঘটনা হয়েছে। তো ওই লোকটা পর্ব বলতেছে, আমি আবার একটু, আমার বাবুরা খুব ইন্টারেস্ট শুনতেছে, আমি আবার বলি না ঘুরবো। আমি আবার, আমাকে ওরা সাহসী বলে নিয়ে গেছে, আমি একা আর সব বাবুরা, অনেক বাচ্চারা। তো হঠাৎ দেখি মনে করেন আকাশে একটা ওইখানে একটা আলোর কি জানি পড়ছে, তখন বললো যে এখন আর থাকা যাবে না, আপনারা জলদি চলে যান, এরকম বলতেছে। আমি বলি না, বলি কি না, এরকম অনেকগুলো ঘটনা বলছে, এখানে নাকি মানে করেন বাবু, এক মহিলা চা বাগানে, বাবু পিঠে নিয়ে যে পাতা চায়ের করে, তো বাচ্চা নিয়ে পিঠে নিয়ে কাজ করতেছে, তো ও জানে না কতক্ষণ পরে নাকি ও বাচ্চা পায়নি। আমি একটা বলছিলাম যে আপনি আকাশে ভোরবেলায় কিছু একটা দেখেছিলেন, আমি সেটা জানতে চাচ্ছিলাম। আপনি মনে হয় এখন মনে করতে পারছেন না বোধহয়, আপনার বাসা থেকেই হঠাৎ করে ভোরবেলায় আকাশে দেখেছিলেন একটা? ও হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। এটা মনে করেন যে আমি যখন তাহাজ্জুদে নামাজ পড়তে উঠি 3টায়, আমি আর ঘুমাই না, তো আমি নামাজ পড়ি, আবার একটু পরে আবার একটু ঘুম আসে দেখে আবার একটু অজু করে আসি। তো অজু করে আমি যখন আকাশে দেখে করি, আমি কালেমা পড়ি, আকাশে দেখে পড়ে কালেমা পড়তে, তখন পড়ে দাঁড়িয়ে আছি, তো দেখি একটা কালো অনেক বড় কফিনের মতো ঢেকে আমার বাড়িটা তো মেইন রোডে, তো মেইন রোডে যে আমার ওয়ালগুলো আছে না, যেমন গ্রিলের, ওই ওয়ালের মধ্যে এমন জোরে বাড়ি দিয়েছে, কাঠের মতো না কি জানি একটা কালো, মনে হয় কফিন যাচ্ছে। আমি এভাবে তাকিয়ে আছি, আর ওই সময় এমন একটা সাউন্ড হয়েছে বাতাসে, অনেক মনে হচ্ছে তুফান হচ্ছে, কিন্তু কোনো তুফান না। কিন্তু আমি পরে আবার সবাইকে জিজ্ঞেস, সকালে এখানে কি তুফান হয়েছে? আমার স্কুলে বাচ্চা পড়ে বলে কি না, কোনো তুফান নেই। কিন্তু আমার মনে হচ্ছে অনেক শাঁ শব্দ, কিন্তু অনেক পাতা, মনে হয় পাতা উঠতেছে, এরকম মনে হচ্ছে। কিন্তু আমার ইয়েতে এমন বাড়ি দিয়েছে, আমি মনে হয় আমার বিল্ডিংটা কেঁপে গেছে। বিল্ডিংটা তো পুরানা, একটু তুফান হলে সাউন্ড হয়, কিন্তু আমার গ্রিলে অনেক জোরে বাড়ি দিয়েছে ওই জিনিসটা। তারপর অনেকক্ষণ তাকায় আমার ছেলে বলে, মা তুমি কি গায়ে কি করতাম না, দেখো না কি জানি গেছে। আমি বলতে পারি কি, মা তুমি ঘরে আস না, আমি দেখবো কি যায় এটা। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে জিনিসটা বাড়ি দিয়ে আমার বিল্ডিং এর সঙ্গে লেগে গেছে, জিনিসটা অনেক লম্বা, মানে কফিনের মতো, এটা মানে মনে করেন কারো, এই জন্যই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাই, এবং এর মাঝখানে আমাদের কাছে যারা SMS পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু বুঝতেই পারছেন আজকে গল্পের প্রেশার অনেক 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 বেশি, সুতরাং আমাদেরকে বেশি বেশি করে ঘটনা শুনতে হচ্ছে এবং আপনাদেরকে শোনাতে হচ্ছে। আমাদের আরো বেশ কিছু ঘটনা রয়েছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শুরু করুন। ধন্যবাদ রাসেল ভাই। তার আগে আমি একটা কথা বলবো প্লিজ, আমি সেটা হচ্ছে যে আজকে হয়তো অনেকেই আনফরচুনেটলি এই চমৎকার এপিসোডটি মিস করে ফেলতে পারেন, সেজন্য আপনার একেবারেই চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি চান তাহলে এপিসোডটি আপনি পুনরায় শুনতে পারবেন, সেজন্য আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি শুনতে চান বা যে এপিসোডটি আপনি মিস করেছেন পুনরায় শুনতে চান, সেই এপিসোড আপনি চাইলেই সেখান থেকে শুনে ফেলতে পারবেন। অ্যান্ড লিসনাররা চাইলেই ভূত FM টিউনকে আপনার কলার টিউন বা আপনার মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন, এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, ভূত FM টিউন কোড মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড ইজ 92125, এবং জাস্ট আপনি একটা SMS পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, যেটা মাসুম এখন প্লে করছে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন আপনার SMSটি 3123 নাম্বারে। দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমাদের পরবর্তী অতিথি যাকে আমরা থামিয়ে দিয়েছিলাম, এবং আমি
আমি খুবই সরি যে আপনাকে থামিয়ে দিয়েছিলাম। ওকে রাসেল ভাই, আমি আসাদুজ্জামান নবীন, আমি এসেছি বনশ্রী থেকে, আমি বর্তমানে এসএসসিএ করছি। তো আমি যে ঘটনাটা বলবো এটা রিসেন্টলি ঘটে যাওয়া, এবং সেটা হচ্ছে এতই রিসেন্টলি গত শুক্রবারের। আমি যখন গত শুক্রবারে এখান থেকে ভূত এফএম এর এপিসোড শেষ করে বাসায় যাই, তো এখানকার রেডিও ফুর্তির যে ড্রাইভার আমাকে ড্রপ করে দিয়ে আসে। তো এটা ছিল বনশ্রী মেইন রোড, এবং আমাদের কিছু রোড পাইপ বসানোর জন্য সেটা কাটা হয়েছে, এবং বিভিন্নভাবে অনেক কাঁচা হয়ে গেছে রাস্তাটা, যেখানে গাড়ি ঢুকতে পারে না, যার কারণে সে আমাকে মেইন রোডে নামিয়ে দেয়। তো আমি হেঁটে ওই রোড থেকেই বাসায় যাচ্ছিলাম। তো যখন নামার পরে 30 কি 35 সেকেন্ড পরে, এরকম সময় পরে, তো কতগুলো কুকুর এসে আমার পাশে খুব জোরে জোরে ডাকতে থাকে। তো আমি সাধারণত অবাক হয়েছি সেদিন, কারণ কুকুর যে কোনো কারণেই হোক, কোনো কুকুর আমার কাছে আসে না কখনোই, এবং যদি আমি ওদের কাছে যাই তো ওরা আরো দূরে সরে যায়। কিন্তু ওই দিন আমার এত কাছে এসে ডাকাডাকি করছে, আমি খুবই অবাক হয়েছি। তো আমি যাই হোক, আমি ওদেরকে পাত্তা না দিয়ে আমি হাঁটা শুরু করি, এবং দেখি যে আমাদের যে 2 নম্বর রোডে সামনে, অর্থাৎ আমাদের সেটা হচ্ছে আমি যেখান থেকে হাঁটছিলাম, আমার ডান দিকে ছিল এ ব্লক। এবং এত ডিটেল বলা দরকার নেই, আমার মনে হয় যে মানে ঠিকানাটা বলে দিবেন না প্লিজ। জি অবশ্যই, আমার ভুল হয়ে গেছে, সরি। নো প্রবলেম। আমি যাচ্ছিলাম, তো 2 নম্বর রোডের মাথার দিকে আমি দেখলাম যে ওখানে মানে একটা আগুন, মানে কিছু লাকড়ি জোগাড় করে কেউ হয়তো আগুন জ্বালিয়েছে। তো শীতের রাত আমি মনে করেছি, তখন এখনকার চাইতে তখন ঠান্ডাটা অনেকটু বেশি ছিল হয়তো। আমি যেটা বুঝতে পারি যে তখনকার ঠান্ডাটা একটু বেশি ছিল, এবং আজকে আমি আপনাদের এখানে ওঠার সময় ঘেমে গিয়েছিলাম, কিন্তু ওই দিন কিন্তু ঘামিনি। তো আজকে একটু গরমটা আমি বেশি মনে করছি। তো যাই হোক, আমি যাচ্ছি, তো তখন দেখলাম যে কিছু লাকড়ি জোগাড় করে ওখানে আগুন জ্বালানো হয়েছে, এবং আগুনগুলো নিভে গেছে, ওগুলো কয়লা হয়ে গেছে এই ধরনের, শুধু আভা গুলো দেখা যাচ্ছে মানে কয়লার। তো আমি কাছে যখন যাই, কাছে যাওয়ার পরে ওখানে দেখতে পাই যে হঠাৎ করে আগুনের শিখাটা অনেক খুব তীব্র হয়ে ওঠে এবং খুব জ্বলজ্বল করছে। তো আমি চিন্তা করলাম যেখানে কয়লা হয়ে গেছে সেখানে এত বড় শিখা তো ওঠার কথা না স্বাভাবিকভাবেই। তো আমি সাধারণভাবে এই জিনিসটা মেনে নিয়ে তারপরে আবার হাঁটা শুরু করি। তো দেখি যে এর পরের যে রোডটা, এর পরের রোডটায় দুজন আমাদের ওখানকার স্থানীয় নাইট গার্ড দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কথা বলছে। তো আমি একটু এমনিতেই অন্ধকারে ভয় লাগছিল, এত রাতে আমি বাসা যাচ্ছি। তো তাদেরকে দেখে একটু সাহস পাই। আমি আবার তাদের কাছে যখন গেলাম তখন তারা হঠাৎ করে আমার দিকে তাকিয়ে অপার্থিব একটা আওয়াজে সালাম দিয়ে দিল, যেমন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরকম বলল। তো আমি কিছুটা অবাক হলাম যে এরকম অপার্থিব চিৎকার তো কেউ করতে পারে না, দুনিয়া কোনো মানুষ সম্ভব না। তো আমি যাই হোক মানে আমি সালামের উত্তর দিয়ে মানে ঘোরের ভেতরেই সামনে এগিয়ে গেছি। 2 কদম আগানোর পরে আমার ওই চিন্তাগুলো থেকে আমার মনে হলো একটু পেছনে ফিরে দেখি। পেছনে যখন ফিরেছি তখন দেখলাম যে তারা ওখানে নেই, কিন্তু 2টা রোড 2 সাইডে চলে গেছে এবং সেই রোডটায় যেতে অন্তত 30 সেকেন্ড তো সময় লাগার কথা, কিন্তু আমি 2 কদম আগিয়েছি সামনে, কিন্তু তাদেরকে আর দেখলাম। তো আমি ওইখানে আবার চলে গেলাম, গিয়ে ওই 2 সাইডের 2টা রোডে আমি খোঁজ করলাম। খোঁজ করার পরে অনেক ডাকাডাকি করলাম। তো আমি দেখলাম যে তাদের কোনো সাড়া মিলছে না এবং তাদের কাউকেই দেখা যাচ্ছে না ওখানে। তো আমি যাই হোক একটু ভয় পেয়ে যাই, আমি খুব তাড়াতাড়ি চলে আসি বাসায়। এবং বাসায় যখন আমি ফ্রেশ হয়ে
ঘুমোতে যাব, মানে বিছানায় শুয়েছি, তখন আমি চিন্তা করতে থাকি ঘটনাগুলো নিয়ে, আর ঘুম আসছে না। তো আমি হঠাৎ করে আমি দেখলাম যে, খেয়াল করলাম আশেপাশের যে রুম এবং সিঁড়িঘরের লাইট অন্যান্য বিল্ডিং এর যে আসে আমার রুমে, সেই লাইটগুলো আসছে না, আলোগুলো আসছে না। আমি অনেক সময় রাতে জেগে ইন্টারনেট সার্ফিং করি, বাট ওরকম লাইট সব সময় আমি দেখি, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। তো আমি একটু অবাক হই। তো এরই মধ্যে আমি দেখি যে আমার রুমের যে বারান্দা, সেই বারান্দায় গ্রিলে জোরে সোরে একটা আওয়াজ হয়। তো রাত জাগা কোনো পাখি যদি আওয়াজ করে তাহলে এত জোরে আওয়াজ হওয়ার কথা না, গ্রিলটা কেঁপে উঠলো। তো আমি মনে করলাম চোর টোর এসেছে, এর আগেও 3-4 বার চুরি হয়েছে এই বাড়িতে। তো আমি উঠে মোবাইলের আলো জ্বালানোর জন্য আমি টর্চটা নেয়ার জন্য, মোবাইলটা নেয়ার জন্য আমার টেবিলের কাছে যাই, এবং টেবিলের কাছে যাওয়ার পরে আমি অনুভব করি যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মানে আমার অবচেতন মন সাড়া দেয় যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এবং পরক্ষণেই আমি আমার পিঠে এক ধরনের শীতল স্পর্শ অনুভব করি। তো এটা অনেক ভয়ের ছিল। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে অনেক দোয়া টোয়া পড়তে শুরু করি, কিন্তু কিছুতেই কিছু হয় না। রুমের তাপমাত্রাটা একেবারে কমছে। এরপরে হঠাৎ করে আমি দেখি যে শুনতে পাই যে আমার বারান্দায় বসে কেউ কোনো গোঙানির আওয়াজ আসছে, যেমন কেউ কাঁদতে চাইলে তার মুখটা চেপে ধরলে যেরকম আওয়াজটা আসে সেরকম। তো এরপরে আমি খুব ভয় পেয়ে যাই এবং দোয়া ইউনুস পড়তে থাকি। একটা সময় 40 থেকে 45 মিনিট পরে আমার এই আতঙ্কটা কেটে যায়। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। তাকে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হবে। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 1:28। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার আসলে আজকে খবর আজকে ম্যাক্সিমাম SMS আমি পড়িনি। সাদিয়া আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করে তিনি জানিয়েছেন যে তার বেশ ভয় লাগছে আজকের ভূত এফএম। আমাদেরকে তানভীর বগুড়া থেকে SMS করে, আচ্ছা তানভীর আমাদেরকে SMS করেছেন বগা থেকে, এবং এটা তার প্রথম SMS। আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব, এবং থ্যাঙ্কস আপনার প্রথম SMS আমাদেরকে পাঠানোর জন্য। শিপন সরকার আমাদেরকে SMS করেছেন কালীবাড়ি থেকে। এছাড়া আমাদেরকে শাম্মী লিমন SMS করেছেন, এবং তারা দুইজনই বেশ ভয় পেয়েছেন বুঝতে পারছি। এবং আমাদেরকে এছাড়াও তানিম SMS করেছেন, তানিম, আফান, নাজিম, তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন। 3 বন্ধু রুমের মধ্যে লাইট অফ করে তারা ভূত এফএম শুনছেন। আসাদ লিখেছেন তার খুব ভয় লাগছে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন আরিফ গুলশান 1 থেকে, আজকের ঘটনাগুলো জটিল হয়েছে তিনি লিখেছেন। মুসা, আমি এর আগে আরিফের এই জায়গাটা আমি বলতে চাই যে এই পুরো ক্রেডিটটা আসলে যারা আমাদের এখানে ঘটনা বলতে এসেছেন, কষ্ট করে এত রাত্রে আপনাদেরকে ঘটনা শোনাতে এসেছেন, তাদের প্রাপ্য, এবং তাদেরকে আপনাদের সবার পক্ষ থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং তারা যখন বলেন ঘটনা এবং তাদের ঘটনাগুলো যখন ভালো হয় তখন আপনারা আনন্দ পান, যখন খারাপ হয় তখন আপনারা আনন্দ না পেলে আমরা কষ্ট পাই। সেটা মানে আমরা আসলে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কোনো কিছু যে মানে রং চড়িয়ে কোনো কিছু বলতে পারি না, এটা সবচাইতে বড় প্রতিবন্ধকতা। আর সেটাই সবচেয়ে বড় মুশকিল। আসলে সত্যি কথা বলতে কি, বিশ্বাস করবেন আর না করবেন, সত্যি ঘটনাগুলো এমনই হয়, এবং সত্যি ঘটনাগুলোকে রং চড়ানো হয় না বলেই শুনতে খুব সাধারণ লাগে এবং মনে হয় যে এরকম হয় নাকি। মুসা আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন সামাত। এছাড়া SMS করেছেন আমাদেরকে রমজান খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রাকিন। SMS করেছেন আমাদেরকে
এখন একটু ভয় করছে, নামটা লেখেননি। শিহাব আমাদের SMS করেছেন, রনি আমাদের SMS করেছেন কিশোরগঞ্জ থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেওয়ার হোসেন, এছাড়া চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে, শুভ মিরপুর 14 থেকে আমাদের SMS করেছেন, প্রিন্স মিরপুর 6 থেকে আমাদের SMS করেছেন, তিনি একা বাসায় বসে ভূত FM শুনছেন, ভয় করছে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি SK শর্মা, এবং তার খুব ভয় লাগছে। এছাড়া আমাদের ওসমান মোহাম্মদপুর থেকে SMS করেছেন, রানা আমাদেরকে SMS করেছেন DOHS থেকে, এছাড়াও লিজা আমাদের SMS করেছেন রিং রোড থেকে। যারা আমাদের SMS করছেন এবং SMS পাঠাচ্ছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা নিয়মটি জানেন না তাদেরকে নিয়মটি জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপনার ফুর্তি এবং FOORTI ফুর্তি, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। SM জাহাঙ্গীর SMS করেছেন রাজীব, SMS করেছেন আমাদের রুহুল, এছাড়াও সুশান্ত SMS করেছেন শাহিদ বরিশাল থেকে শাহেদ, এছাড়াও আমাদেরকে খ্যাপা বাবু SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, শুভ SMS করেছেন মোহাম্মদ নাসিম ঢাকা থেকে, এছাড়াও সজীব পুষ্প খুলনা থেকে আমাদের SMS করেছেন, আবুল কালাম নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে সজল, SMS করেছেন শুভ মিরপুর 14 থেকে, লাভলি মিরপুর 10 থেকে SMS করেছেন আমাদেরকে, গোর্কি SMS করেছেন, এবং আজকের ভূত FM তার কাছে চরম লাগছে সেটা লিখেছেন। আজকে সবাই একটা কথা এক বাক্যে স্বীকার করছেন যে আজকের ভূত FM অন্যরকম লাগছে। রাজীব আমাদের SMS করেছেন ইব্রাহিমপুর থেকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে মুক্তি SMS করেছেন, আরো অনেক SMS করেছেন। আসলে আমাদের অনেকগুলো ঘটনা এখনো বাকি রয়েছে, তার মধ্যে যতটুকু পারি আপনাদের শোনাবো। এবং এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সঙ্গে যিনি আছেন, আমি আরো একবার বলবো যে ভাই আপনার নামটা আমি মানে আরেকবার আপনিই বলুন, অসুবিধা নেই। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো এগেইন, আমি অ্যাডভোকেট অমিত দেওয়ানজি। আবার আপনার ফাইনালি লাস্ট যে 3rd নম্বর ঘটনা সেটা আমরা এখন শুনবো। ওকে, তো রাসেল ভাই, এটা ছিল ওই বাড়ির লাস্ট যে ঘটনাটা আমি এখন বলবো, সেটা রিসেন্ট ঘটে যাওয়া আমার সাথে, এই মাস 6 আগে, জুন জুলাইয়ের দিকে ঘটে যাওয়া। তো এবার একটু আমার বাসার ইয়েটা বলি। আমরা এখন দোতলাতে থাকি, আমার যে পাশের বাসাটার, আমাদের যে বাসাটা ওইটা দোতলাতে থাকি আমি। তো আমার বাসা থেকে ওই পাশে ওই বাসাটা, হন্টেড বাসাটা দেখা যায় স্ট্রেট আমার রুম থেকে। আর আমাদের বাসাটা হচ্ছে এল শেপ, সামনে একটা বিরাট বড় জায়গা আছে ছাদের উপর খোলা, আর একটা ডগ রুম করা আছে, এবং আমার 3টা কুকুর ছিল সেই সময়। আর আমার নিচে কিছু গাড়ি টাড়ি থাকে, তো এটার জন্য আমার রাত পর্যন্ত জেগে থাকা হয়, কাজ থাকে, ফেসবুকে থাকি বা আদার্স কোনো ইয়েতে থাকি, তো এটার জন্যই বেশি রাত পর্যন্ত ইয়ে হয়। তো ওই সময় জুন জুলাইয়ের ঘটনা, এই বছরে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরে থেমে গেছে, তো রাত 3টা পর্যন্ত আমি কোনো একটা কাজ করছিলাম। তো হঠাৎ দেখলাম যে আমার 3টা কুকুরই ছাদের উপর থাকে, ওদের ডগ রুম করে দেওয়া আছে। কুকুর ডাকছে, খুব শাউট করছে। আবার একটু কুকুর যারা পালেন তারা জানবেন যে কুকুরের কিন্তু এক এক সময় যখন আনন্দ হয় ওদের একরকম ওদের টোন হয়, মালিককে দেখলে একরকম টোন হয়, আবার যখন ভয় পায় বা কেউ মারতে যায় তখন কিন্তু ওদের একটা ভয়ের একটা টোনটা একটু ডিফারেন্ট টাইপের হয়। ডাকের সাথে ওইটা আবার তখন একটু কুকু আওয়াজটা একটু ডিফারেন্ট হয়, ভয়ের যে টোনটা। আমি দেখছি যে 3টা কুকুরই ডাকছে একসাথে, আবার একটু পরপর ভয়ের আওয়াজ করে আবার চুপ হয়ে যাচ্ছে 3টা কুকুরই। ফার্স্টে আমি জানলাম যে কুকুর ডাকতেই পারে, রোড দিয়ে আরো কুকুর যেতে পারে, লোকজন চলাচল করে, তো ওরা ডাকে সাধারণত, যেহেতু ওরা কনসাস এবং ইয়েতে। এরকম ভয় পাওয়ার সাধারণত এরকম আওয়াজটা করে না, হয়তো ওদেরকে মারতে না গেলে বা কোনোভাবে হার্ম করতে না গেলে সাধারণত করে না। তা যাই হোক, আমি জানলা থেকে খুলে আমার রুম থেকে বেরোলাম বাইরে ওই ফাঁকা জায়গাতে, যে আমি ওদের নাম ধরে ডাকলাম 3টা কুকুরের। এবং 3টা কুকুরের মজার ব্যাপার হলো ওরা জেনারেশন ওয়াইজ আছে, 3টা কুকুরই ওদের জেনারেশন ওয়াইজ আছে। তা যেটা সবচেয়ে বড় কুকুর, ওর প্রায় 7-8 বছর বয়স, তারপরে ওর যে ছেলেটা ছিল ওর প্রায় 5 বছরের মতো, আর ছোট যে এরপরে কুকুরটা ছিল ওর 2.5 থেকে 3 বছর বয়স হবে, এর বেশি না। যাই হোক, আমি 3টার নাম ধরে ডাকলাম যে কি হয়েছে তোমাদের। ওরা আবার তখন আমাকে দেখে না আরো জোরে চিল্লানো শুরু করলো, মানে তখন ওরা একটা সাহস পেয়েছে মনে হলো। দেখছি কি সাধারণত ওরা গেটের দিক দিয়ে যখন কেউ যায়, মেন রাস্তাটার সামনে দিয়ে, ওই দিকেই মুখ করে ওরা সাধারণত চিল্লায়। কিন্তু এবার দেখছি যে ওই হন্টেড যে বাড়িটা সেটার দিকে ওরা মুখ করে 3টা কুকুরই মানে চিল্লাচ্ছে আমাকে দেখে আরো জোরে, মানে মনে হচ্ছে ওদের একটা মনে সাহস এসেছে। আমি বললাম ওই বাসার দিকে কি চিন্তা করে, কেন এবার ডাকছে ওরা। তো তখন আমাদের কারেন্ট ছিল না, আইপিএস জ্বালানো ছিল, আইপিএস এর লাইটটা আপসাপসা আলোতে ওইখানে ওই সাইডে দেখা যাচ্ছে একটু, সেটা ছিল। তার আগে একটু বলে নি, এই বাড়িটা আগে তো গভর্নমেন্টের বাড়ি ছিল, বাট 96-97 এর দিকে এই বাড়িটা
সামও একটা কারণে বেদখল হয়ে যায়, যেটা এখন পাবলিকের কাছে চলে গেছে এই বাড়িটা। আর সাধারণত এরকম বেদখলকৃত বাড়িতে যা হয় যে বিভিন্ন একরুম করে বিভিন্ন লোয়ার ক্লাস লেভেলের লোকজন রাখে। তো ওই বাসাতে আমাদের আর আগের মতো এরকম যে একটা যাওয়া আসাও ছিল সেটাও এখন আর নেই। এবং যেই টাইপের লোকগুলাকে এখন দেখি, যে খালি নতুন নতুন মুখই দেখি, যে 3 মাস 6 মাসের মধ্যে 3-4টা বিশেষ কিছু রুম আছে, এই রুমের লোক ভাড়াটিয়াগুলো চেঞ্জ হতে থাকে। তো ওই বাসায় আমরা যাইও না এখন আর, এবং কোনো ইয়েও নেই। তা 3 তলাতে একটা মার্ক করেছিলাম যে একটা ব্যাচেলারের কয়েকটা ছেলে মিলে থাকে ওই বাসাতে 3 তলাতে একটা রুমে। হয়তোবা ওরা গানা বাজনা করে রাত পর্যন্ত, এটা নিয়ে অনেক ওদের বকাঝকা করে। আমরা চিন্তা করছি হয়তোবা ছাদে উঠতে পারে। কিন্তু ছাদটা আমি একটু বলে রাখি যে ছাদটার যে অবস্থা, টাঙ্কিটা, যেহেতু এটা প্রায় 40-50 বছর আগের বাড়ি এবং পাকিস্তানি আমলের তৈরি করা বাড়ি, তো পানিটা সবসময় লিক করতে করতে দেখবেন যে একটা শ্যাওলা পড়ে যায়, একটা ফুল মানে মিস টাইপের খুব বাজে একটা অবস্থা থাকে। এবং গাছগুলোই এত বড়, ঘাসগুলোই প্রায় হয়ে গেছে প্রায় 2 ফিটের সমান। এবং কোনো একটা সুস্থ লোকের ওইখানে যে স্লিপ কেটে নিচে পড়ে যাবে একদম 4 তলা থেকে, ওই টাঙ্কির উপর থেকে। সাধারণত যাওয়ার উঠার কথা না। আমি সাধারণত তাকালাম যে ফার্স্টে কি দেখি, আমরা দেওয়াল থেকে দেখা শুরু করি। দেখতে দেখতে হঠাৎ দেখলাম না কেমন কিছুই নেই, যেহেতু কারেন্ট নেই ওদের ওইখানে, আইপিএস টাইপিএস কিছুই নেই, অন্ধকার বাড়িটা। আর যেহেতু অনেক রাত, কেউ লাইটও জ্বালিয়ে নেই বা মোমবাতিও জ্বালানো নেই। 3 তলাতে আমাদের আইপিএস এর লাইটটাতে, টিউবলাইটের যে আলোটা পেলাম সেটাতে আমি দেখলাম যে 3 তলাতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা পাঞ্জাবি পরা ধূসর কালারের, সে অ্যাশ টাইপের যাকে বলা হয়, কিন্তু আমার সাইডে ফেস না, ফেসটা ছিল অপোজিট সাইডে দিয়ে, কিন্তু টাঙ্কিটার ওইখানে সে দাঁড়িয়ে আছে। আমি ওখান থেকে বললাম কে কে? হ্যাঁ, তো কোনো স্বাভাবিক কোনো আওয়াজও নেই এত রাতে ইয়েতে। আমি কুকুরগুলাকে আবার একটু ফিরে বললাম যে এগুলো কিছু না, কি হয়েছে তোমাদের? একটু আদর টাদর করে স্বাভাবিক, একটু 3টা কুকুর একটু আমার গায়ের উপর লাভ দিচ্ছে, যেটা আদর চায় কুকুররা। তা করে একটু জাস্ট উইদিন 1 মিনিটের মধ্যে, যদি ওই ছাদ থেকে নামতেও হয়, এরকম পিছলাস মানে যে অবস্থা ছাদটা, নামতে হয় আপনার কোনো একটা সুস্থ লোকের মিনিমাম যত এক্সপার্ট থাকুক, যদি দড়ি দিয়েও সে নামে মিনিমাম তার 5 মিনিট সময় লাগবেই। কারণ এত শ্যাওলা পড়া ওই ছাদটা, স্লিপ কাটলে আপনার আমাদের বাসায় এসে পড়বে যদি কোনো লোক উঠে থাকে। ওই উইদিনে মানে আমি বলবো যে 1 মিনিটের মধ্যে আমি তাকিয়ে দেখি ওইখানে কেউ নাই, জাস্ট কেউ নাই। আবার কুকুরগুলো ডাকা তখন বন্ধ হয়ে গেল, একদম কুকুরগুলো ডাকা বন্ধ। আসলে বিশ্বাস করে নেন, মানে কুকুরগুলো আর কোনো ডাকছে না তারা। আমি তখনও বুঝি না যে আসলে কি এটা কোনো ঘটনা। কখন বুঝলাম সেটা এখন আমি বলছি। এই ঘটনাটা ইনসিডেন্সের ঠিক কিছুদিন পরে আমার যে প্রথম বড় কুকুরটা ছিল, যার বয়স ছিল প্রায় 7-8 বছর, ও প্রথম মারা যায় কোনো রিজন ছাড়াই। তা আমার মা বলল যে হয়তোবা বয়স হয়েছে 7-8 বছর, কিন্তু কুকুর 10-12 বছর পর্যন্ত বাঁচে সাধারণত, যেহেতু আমরা অনেক আগে থেকে কুকুর পালি। কোনো রোগেও ভোগেনি যে খাচ্ছে না দাঁড়াচ্ছে না সেরকম না, 1 রাতের মধ্যেও নাই, মারা গেল। যাই হোক, পরে ওকে সরাই ফেলা হলো। বাকি 2টা আছে, 2টা মোটামুটি সুস্থ, কিন্তু একটু স্বাভাবিক। একটা সাথী যদি মারা যায়, ওদের খাওয়া দাওয়া একটু নর্মাল। তার 1 সপ্তাহের মধ্যে সেকেন্ড কুকুরটা মারা গেল, কোনো রিজন নেই। এবার আমরা ডাক্তারও দেখেছিলাম 2জনকে, এবং ডাক্তারও বলেছে না কোনো সমস্যা নেই, ভিটামিন দিয়েছিল, ভিটামিন খাওয়ানো হতো কুকুরকে, আর কোনো প্রবলেম ছিল না, যেহেতু বিদেশি কুকুর। তার ঠিক 3 দিনের মাথায় লাস্ট কুকুরটা মারা যায়। লাস্ট 3 দিনের মাথায় লাস্ট কুকুরটা মারা যায়। তো রাসেল ভাই, আমি এখনো জানি না যে কোনো কারণ ছাড়া একটা কুকুর মারা যেতে পারে কিনা, আর এটাই হচ্ছিল মেন ঘটনাটা ছিল। তো রাসেল ভাই, আমি এখন মানে টুইস্টের ব্যাপারটা হলো কেন এই বাড়িটাতে এত হন্টেড এবং কেন এই ঘটনাগুলো হয়। আমি এখন লাস্টে, যেহেতু আমার শেষের দিকে চলে আসি ঘটনা, আমি এই বাড়িটা ডিসক্লোজ করি। সেটা হচ্ছিল রাসেল ভাই, এই বাড়িটা 60 বা 59-এর দিকে তৈরি করা ছিল। এই বাড়িটা আমরা কোনো নামটা কিছু বলছি না, শুধুমাত্র পাকিস্তানি ভদ্রলোক ছিলেন, ওনার নাম, উনি যেহেতু পাকিস্তান চলে গেছেন, জিলানি সাহেব ছিলেন, বাট উনি খুব পাওয়ারফুল লোক ছিলেন পাকিস্তানের আমলের। তো বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছিলাম, যেহেতু আমাদের পাশেই বিহারি ক্যাম্প এবং অনেক পাকিস্তানিরাও এখনো ওখানে থাকেন বা ইয়েতে, বা যারা তাকে চিনতেন বা যাই হোক, সামা আমরা শুনেছি যেটা, যে এই বাসাটাতে 71-এ যখন ওয়ার শুরু হয়, এখন বিজয়ের মাস, সেই একই এই বাড়িটাতে প্রচুর বাঙালিকে
টর্চার করেছে, অনেক বাঙালিকে হত্যা করেছে এবং এই বাড়িটাতে অনেক গুলির দাগ, অনেক কঙ্কাল পাওয়া গেছিল যখন এই বাড়িটা প্রথম ওয়াশ করতে আসা হয় স্বাধীনতা যুদ্ধের পরে। এখনো আমরা জানি না যে কত শহীদ হয়েছে, কত লোক। এটাই সেই টুইস্ট যেটার কারণে মানে হন্টেড। এখনো পর্যন্ত রাসেল ভাই এই বাড়িটা এখনো হন্টেড এবং এখনো এই বাড়িটা আছে। আমি জানি না আজকে এই ঘটনাটা বলে গেলাম আমি, কিন্তু আমার সাথে এই বাড়ির পরবর্তীতে কি হবে, যেহেতু আমার পাশের বাড়ি। যদি কোনো কিছু ঘটে আমরা ডেফিনেটলি আপনাকে আবারও নিয়ে আসবো এবং আমরা সেই ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক চমৎকার করে আপনার ঘটনা উপস্থাপন করার জন্য। আমরা আর অল্প একটু সময় আছে, জাস্ট আমাদের আরো একজন ফারহান রয়েছে, সুতরাং ফারহানের কাছে একদম মানে 5টা মিনিট আমরা ফারহানের কাছ থেকে আমরা ঘটনা যাচ্ছি। ফারহান, নামটা বলে ঘটনা শুরু করেন। হ্যালো লিসনার্স, আমি ফারহান। তো আমি এখন যে স্টোরিটা শেয়ার করবো সেটা আমার এক বান্ধবীর কাছ থেকে শুনেছি। ঘটনাটা আমি যখন শুনেছি তখন আমার কাছে বেশ উইয়ার্ড মনে হয়েছিল, তো আপনাদের কাছে অনেক অবাক লাগতে পারে। তো ঘটনা হচ্ছে এইরকম যে এই ঘটনাটা মেনলি আমার যে বান্ধবী ছিল ওর দাদার সাথে ঘটেছিল এবং এটা ওদের যে গ্রামের বাড়ি সেখানে ঘটেছিল। ওদের গ্রামের বাড়িটা ছিল একদম পুরো টিন শেড একটা বাড়ি এবং সেই বাসাটার পাশেই ছিল অনেক পুরনো একটা বট গাছ। তো আশেপাশের এলাকার লোকজন সবসময় বলতো যে এই বটগাছটাতে অনেক খারাপ কিছু থাকে এবং ওই বটগাছটা এটা 1970-র ঘটনা। যখন এই ঘটনাটা ঘটে তখন থেকেই বটগাছটার বয়স ছিল যে 80 ইয়ার্স। তাহলে তো অনেক বছর আগের পুরনো বটগাছ। তো সবাই বলতো যে এটাতে অনেক খারাপ কিছু থাকে। তো আর যেহেতু ওই বটগাছটার নিচেই ছিল আমার ফ্রেন্ডের দাদার যে বাড়িটা সেটা, তো দেখা যেত যে অনেক সময় রাতের বেলা বটগাছ থেকে হঠাৎ করে কেউ যদি ঢিল ছুঁড়ে মারে টিনের চালার উপরে, সেরকম অনেক ঘটনাই প্রায় রেগুলার বেসিসে দেখা যেত তাদের মধ্যে। কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল যে টানা 3 দিন এক নাগারে এই যে ঢিল ছোড়ার ঘটনাটা টানা রাতের বেলা টানা 3 দিন এক নাগারে ঘটতেছে। তখন ওই বাসার যে কর্তা ছিল যে দাদা, উনি যেটা করলো যে সকালবেলা 3 দিন পার হওয়ার পরে যে 4th দিনের সকালবেলা সে কি করলো, সে প্রচন্ড রেগে গেল এবং চিন্তা করলো যে গাছটা আমি কেটেই ফেলবো এখান থেকে। তো তারপর সেটা যে করলো যে একটা বড় কুড়াল নিয়ে সে গাছটাতে অনেক আঘাত করলো, কিন্তু এত বড় গাছটা এত সহজে কাটা সম্ভব না। সে অনেক চেষ্টা করলো, গাছটার অনেকগুলো ডালপালা কেটে ফেললো, মানে গাছটার বেশ কিছু ক্ষতি সাধন করলো। কিন্তু আশেপাশে এলাকার লোকজন তখন তাকে নিষেধ করলো যে তুমি এই গাছটা কেটো না, কারণ এটার সাথে অনেক খারাপ কিছু আছে, এটাতে আমরা জানি অনেক কাহিনী জড়িত, এটা কি কেটো না। তখন সে আর কাটেনি, জাস্ট কিছু ক্ষতি করে এটা ছেড়ে দিল, আর কাটেনি। তো এরপরে প্রায় আরো 2-3 দিন ঠিক মতোই কেটে গেল। তারপরে মেন ঘটনাটা আসলে ঘটলো। এরপরে যেটা ঘটলো সেটা হলো যে আমার যে ফ্রেন্ডের দাদা উনি বালুর ব্যবসা করতো। তো দেখা যেত যে নদীর পাড়ে অনেক বড় বড় ড্রেজার, ওগুলোকে তার কন্ট্রোল করতে হতো এবং রাতের বেলা প্রায় ম্যাক্সিমাম প্রায় তাকে নদীর পাড়ে থাকতে হতো। সে এরকমই একদিন মানে সব কাজ শেষ, সব কর্মীরা যার যার বাড়ি চলে গেছে, সেও বাড়ি ফিরবে, কিন্তু সে সেদিন রাতে আর বাড়ি ফিরল না, বাসায় ফিরল না। সে বাসার সবাই খোঁজ করলো, কোথাও পাওয়া গেল না তাকে। কিন্তু তাকে যেভাবে পাওয়া গেল সেই ঘটনাটা আমি বলি আসলে, মানে তাকে পেল ওই ট্রাকে অনেক সময় বালু নিতে আসে অনেক কর্মীরা। তো তারা যখন বালু নিতে আসলো ওই জায়গাটাতে, ঘাটটাতে, তখন তারা দেখলো যে হঠাৎ করে একটা লোকের মাথা দেখা যাচ্ছে, জাস্ট সম্পূর্ণ শরীর বালুর নিচে, মানে কবর দেওয়ার মতো দিয়ে রাখছে, একদম লম্বালম্বি অবস্থায়। তো তারা দেখলো যেটা তো আমাদের সেই মানে যার সাথে তারা ব্যবসা বাণিজ্য করে সেই লোকটা, চেনা পরিচিত লোকটা। তখন তারা সবাই মিলে, কর্মীরা মিলে তাকে ওই বালু থেকে উঠায় এবং তাকে মুক্ত করে। তারা বলে, তারা প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলে যে আমরা যদি ঠিক টাইমে না আসতাম হয়তোবা তাকে সম্পূর্ণই দাফন করে ফেলতো এই বালুর নিচে। তো তারপরে যখন তাকে উঠানো হয়, বাসায় নিয়ে আসা হয়, তখন সে সেন্সলেস ছিল এবং যখন তার সেন্স ফিরল তখন সে একদমই প্রজেস্ট অবস্থায় ছিল। সে আমাদের নর্মাল মানুষের মতো একদমই বিহেভ করছিল না। তার ভয়েস ছিল অনেক গম্ভীর ভয়েস হয়ে গিয়েছিল, তার চোখগুলো একদম লাল হয়ে গেছিল। সে অনেক উদ্ভট উইয়ার্ড কিছু কথাবার্তা বলতেছিল যেগুলো সবাই শুনে অবাক হচ্ছিল এবং সে বারবার বলতেছিল যে আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরে তারপরে এখান থেকে চলে যাব। তারপর অনেক হুজুর ডাকা হলো, অনেক চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল আসলো না। তো শেষ পর্যন্ত যেহেতু ওই দাদা ছিলেন বাসার কর্তা, তো উনি একদিন যাওয়ার পরে যেটা বললো যে আমাকে এই ঘরে না, আমাকে গোয়াল ঘরে নিয়ে যাও, আমি এই ঘরে থাকতে পারবো না। তো ওনার কথা মতো তাকে গোয়াল ঘরে নিয়ে গেল। সে ছিল প্রচন্ড অসম্ভব শক্তিশালী সে হয়ে গিয়েছিল। তো আশেপাশের মানুষের ভয় তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল গোয়াল ঘরে। তো সে যখন গোয়াল ঘরে ছিল তখন সে বলতো যে আমি কিচ্ছু খাবো না, আমি শুধু কাঁচা মাংস আর কাঁচা মাছ খাবো।
তার এই কথা শুনে সবাই অবাক হয়ে যেত এবং তাকে সেই কাঁচা মাংস এবং কাঁচা মাছি বেশ কিছুদিন মানে 2 থেকে 3 দিনের মতো দেওয়া হতো এবং সে দিব্যি সেগুলো খেয়ে ফেলতো। এগুলো আশেপাশের মানুষ, তারপর হুজুররা অনেকেই দেখছে, আশেপাশের এলাকার লোকজন সবাই খুব অবাক হয়েছে এবং কোনো হুজুর এটার মানে কোনো সলিউশন করতে পারেনি। এক হুজুর একবার আসছিল এটা সলিউশন করার জন্য, কিন্তু ওই হুজুর যখন ওনাকে জিজ্ঞেস করছিল তুমি কি করলে ছাড়বা আসলে লোকটাকে, তখন ওই খারাপ জিনিসটা বারবারই বলে যে আমি ওনাকে কখনোই ছাড়বো না, সে আমাদের অনেক ক্ষতি সাধন করেছে, আমি ওনার জান নিয়ে তারপরে ওনাকে ছাড়বো, আমি ওনাকে একদমই মেরে ফেলবো। তারপর ঠিক একদিন পরেই ওই যে দাদা ছিল আমার ফ্রেন্ডের, সে মারা যায় এবং মারা যাওয়ার পরে যেটা ঘটে যে তাকে যখন ওই গোয়াল ঘর থেকে মানে গোসল করানোর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তার লাশ কোনোভাবেই সেখান থেকে উঠানো সম্ভব হচ্ছিল না। সবাই অনেক চেষ্টা করে, কোনো কিছুতেই কিছু হয় না, তারা নিজেরাও জানে না যে কেন আসলে এরকম হয়েছিল। পরে শেষ পর্যন্ত তাকে ওই জায়গাটাতেই গোসল করানো হয় এবং শেষ পর্যন্ত তাকে ওইখানেই কবর দেওয়া হয় এবং সেই গোয়াল ঘরটা সেখান থেকে উঠিয়ে ফেলা হয় এবং সেটা তার কবর হয়ে যায় এক সময়। মানে এটা তো এখন ওই এলাকার সবাই মোটামুটি জানে এবং ওই এলাকায় সবাই জানে এবং ওই লোকটার নামই সেই জায়গাটা পরিচিত, ওনার কবর এরকম নাম দিয়ে ডাকা হয়। আমি নামটা স্পেসিফিক্যালি বললাম না আসলে, কারণ অনেকের প্রবলেম হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে ফারনানকে আবারও ডাকতে হবে খুব তাড়াতাড়ি, এবং আজকে যেহেতু মানে আজকে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে খুব অচিরেই আবার ডাকতে হবে এবং অমিত ভাইও নিশ্চয়ই প্রস্তুত থাকবেন সেই জন্য। যাই হোক, আমরা শেষ করব আজকের এপিসোডটি, তবে তার আগে জানিয়ে দিই আমাদের মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে শীতের মাঝে ভূত এফএম শোনার মজাই আলাদা। জুরাইন থেকে অনন্ত আমাদের SMS করেছেন নীল বেলি রোড থেকে, এবং তিনি ও ফিরোজা একসঙ্গে শুনছেন। রিয়া আমাদের SMS করেছেন গাজীপুর থেকে। এসকে রনি আমাদের শনি আখড়া থেকে SMS করেছেন এবং আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রনি আপনাকে। এছাড়া আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি অনেকেই শুরুতে SMS এর নামটি লেখেননি। 40 আমাদের SMS করেছেন। আমি আচ্ছা সুজন আমাদের SMS করেছেন। রাকিব আমাদের SMS করেছেন শেরপুর থেকে। এছাড়াও কবির আমাদের SMS করেছেন। সাবরিনা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে অনেক ভয়ঙ্কর সেই বাড়ির ঘটনাটি। হ্যাঁ, সেটাই। আমাদেরকে মঞ্জুরুল SMS করেছেন হাতিরপুল থেকে, হাতিরপুল ভূতের গলি থেকে। ওকে, আমাদের মাইনুল পাঠান আমাদের SMS করেছেন। আচ্ছা, মাইনুল SMS করেছেন পাঠানপাড়া রাজশাহী থেকে। আব্বাস খুলনা থেকে আমাদের SMS করেছেন। হৃদয় আমাদের SMS করেছেন আমাদেরকে মিজান বসুন্ধরা থেকে। SMS করেছেন আমাদেরকে তাওহিদ খান। এছাড়াও সোহেল একা লাইট অফ করে ভূত এফএম শুনছেন। লিভা ময়মনসিং থেকে SMS করেছেন। সাইদ বগুড়া থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন জিনিয়া গুলশান থেকে। আমাদেরকে SMS করেছেন নাতাশা এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সেলিম মাহি হিমু ফ্রম গাজীপুর, মোহাম্মদ রকিবুল ইসলাম রকি। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পূজা হিমু SMS করেছেন মিলন হাসান এবং মিঠু ঢাকা থেকে। পাপ্পু আমাদের SMS করেছেন আমাদেরকে ইয়াত্রী, আচ্ছা তার মানে রাত্রি। এছাড়া আমাদেরকে জাহাঙ্গীর আলম SMS করেছেন বনশ্রী থেকে। আমিরুল বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে। স্বার্থপর SMS করেছেন আমাদেরকে। SMS করেছেন সজীব, SMS করেছেন ডিজে বাবু, SMS করেছেন আমাদেরকে আতিক সহ আরো অনেকে। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং যারা আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন এবং যারা এভাবে ভূত এফএমের সাথে আছেন তাদের সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে আর ছোট না করে আমরা এখন এপিসোডটা শেষ করতে হবে, আজকের এপিসোডটি শেষ করতে হবে। তার আগে জানিয়ে যাই যে আমাদেরকে ইমেইল করার অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার সেরা ঘটনাটি পাঠিয়ে দিন এবং জানিয়ে দিন আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে দিই, অথবা আপনি অডিও ক্লিপও আমাদের কাছে পাঠাতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি স্টুডিওতে এসে নিজে ঘটনাটি শেয়ার করে যান। আমার এবং মাসুমের পক্ষ থেকে আজকের মতো এখানেই টাটা। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুট থাকবেন। সেই সাথে বিজয় দিবসের অনেক